সো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? অনেকদিন পর আজকে আমাদের শিক্ষা ধ্যান ইনস্টিটিউট এই চ্যানেলে ভিডিও আসছে। তো অনেক দিনই বন্ধ ছিল। বন্ধ থাকার প্রধান কারণ হলো সিবিএসসি টিবিএসসি স্টুডেন্টদের এক্সাম শুরু হয়েছে। তো সেটার জন্য আমরা কিছু মক টেস্ট নিচ্ছিলাম তোমাদের মানে সঙ্গে যারা পড়ছিল ধর্মনগরে। তো সেই বিষয়ের জন্য আমাদের রেকর্ডিংটা কিছুদিনের জন্য বন্ধ ছিল, আমরা কোনো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করিনি। আর তোমাদের যে ইয়ের বিষয়টা, এই কেমিস্ট্রির যে বিষয়টা, কেমিস্ট্রি সিলেবাস এমনিতে তো আমাদের অফলাইন যে ক্লাস হয়েছিল সেটার মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি, কিন্তু রেকর্ডিংটা আমরা করতে পারিনি কোনো একটা কারণে। এবং তার জন্য আজকে আমি ওই রেকর্ডিংটা করে তোমাদেরকে দিয়ে দেব, কারণ এখন সিবিএসসির সেকেন্ড মানে পার্ট টু আবার এক্সাম হচ্ছে সেকেন্ড সেশনের, এবং টিবিএসসির এখন এক্সাম চলছে ত্রিপুরার মধ্যে। তো তোমাদের যাতে সুবিধে হয়, কার্বনের অনেকজন তোমরা স্টুডেন্টস কমেন্ট করেছো যে স্যার কার্বনের কি লাস্ট পার্ট সিলেবাসে নেই নাকি। তো আমি এটা ক্লিয়ার করে দিই, লাস্ট পার্ট তোমাদের সিলেবাসে আছে। কার্বনের যে লাস্ট যে পোর্শনটা, যেটার মধ্যে সোপ, ডিটারজেন্ট, তারপরে কেমিক্যাল প্রপার্টিস অফ কার্বন, এই যে বিষয়গুলো আছে, তো এই জিনিসগুলো তোমাদের সিলেবাসে আছে, কিন্তু আমাদের টেকনিক্যাল এরর্সের জন্য এবং কিছু সমস্যার জন্য আমরা রেকর্ডিংটা করতে পারিনি। তো আজকে আমি রেকর্ডিংটা করে তোমাদেরকে দিয়ে দেব, এবং শুদ্ধ ভাষায় বলছি সেটারও একটা কারণ আছে। সেটার কারণটা হলো, আমি এই যে রেকর্ডিংটা করব, এটা তোমাদের ওয়ান শটের মধ্যে একসাথে চলে যাবে আর কি। বুঝতে পেরেছো? তো তার জন্য এই রেকর্ডিংটা এরকম করে করছি, কারণ আমি যাতে একটা রেকর্ডিংয়ে যাতে দুইটা জায়গাতেই আমি দিতে পারি। কারণ আজকে মনে করো আমি যেহেতু স্টুডেন্ট নেই এখন, তো এমনিতেই রেকর্ডিংটা করছি, তো একটা রেকর্ডিংয়ে যদি আমার দুটো হয়ে যায় তাহলে আমার একটু পরিশ্রম বেঁচে গেল, তোমাদেরও সর্টেড হয়ে গেল। ঠিক আছে, তো এটার ওয়ান শটটা চলে আসবে মোটামুটি ধরো এক সপ্তাহের মধ্যে, যাতে তোমার বোর্ডের এক্সাম মানে ভালো যায়। আর এটা দিলেই আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ম্যাগনেটিজমেরও রেকর্ডিং হয়ে গেছে, এডিটিং এর একটু বাকি আছে। এডিটিং করে আমি ম্যাগনেটিজমটাও তোমাদের শিক্ষা দেন অনলাইন যে চ্যানেলটা, যেটার মধ্যে আমরা রেগুলার এই যে ওয়ান শট ভিডিওগুলো যে আপলোড করি, ওইগুলা ওইখানে চলে যাবে আর কি। ঠিক আছে, তো আজকে আমরা কেমিস্ট্রির আমাদের লাস্ট চ্যাপ্টার কার্বনস কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস, এই চ্যাপ্টারের লাস্ট যে পোর্শনটা যেটা বাকি ছিল আমাদের, কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বন, ওই জিনিসটা আমরা দেখবো। সোপ এবং ডিটারজেন্ট, ওই যে বিষয়গুলো লাস্টের কয়েকটা বিষয় ছিল, এই জিনিসগুলো দেখবো। আর আমাদের আজকের ক্লাসটা হবে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য। তো চলো শুরু করি আজকের আমাদের ক্লাস 10-এর কার্বনের মানে কেমিস্ট্রির কার্বন চ্যাপ্টারের লাস্ট পোর্শন। ঠিক আছে, পার্ট 4 আজকে শুরু করতে যাচ্ছি। তোমরা যারা যদি এখানে কেউ থাকো এখন ভিডিও দেখছো, পার্ট 1 2 3 দেখোনি, তাহলে চ্যানেলে গিয়ে আগে ওই ভিডিওগুলো দেখে আসো, না হলে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে। ঠিক আছে, কম্পাউন্ডস গুলো যখন আমি বলবো, তখন তোমরা যদি ওই জিনিসগুলো না পড়ে থাকো তাহলে তোমাদের অসুবিধে হতে পারে। আচ্ছা, তো তো আমাদের যে এই পোর্শনটা যেটা আমাদের বাকি ছিল, এটার মধ্যে আমরা আজকে কি কি পড়বো একটু আমরা আমাদের রিক্যাপ করে নেই। কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বন কম্পাউন্ডস, কার্বন কম্পাউন্ডস এর কেমিক্যাল প্রপার্টিজটা আমরা দেখবো। সাম ইম্পর্টেন্ট কার্বন কম্পাউন্ডস, কতগুলি ইম্পর্টেন্ট, কতগুলি বলতে কি দুটোই আছে তোমাদের, ইথানোয়িক অ্যাসিড আর ইথানল। ঠিক আছে, দুটো আছে। তো এই কার্বন কম্পাউন্ডস গুলো আমরা দেখবো, যে এদের প্রিপারেশন দেখবো, এদের বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়েকশন দেখবো। ঠিক আছে, বিভিন্ন কম্পাউন্ডস এর সাথে এরা কিরকম রিয়েকশন করে, কিছু আইডেন্টিফিকেশন আছে। এস্টারিফিকেশন একটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশন আছে, এই জিনিসটা আমরা দেখবো। রেকটিফাইড স্পিরিট এবং মিথিলেটেড স্পিরিট বিষয়টা কি, এটা দেখবো। এই জিনিসটা কি, কি ধরনের কম্পাউন্ড কোথায় ব্যবহার করা হয়। ক্লিনজিং অ্যাকশন, ক্লিনজিং এজেন্টের মধ্যে আছে সোপ এবং ডিটারজেন্ট। ঠিক আছে, এরা একে অপরের সাথে কিভাবে আলাদা। ঠিক আছে, সোপ প্রথম মনে করো, মনে করা না, সোপ প্রথমেই বানানো হয়েছিল। ঠিক আছে, সোপের পর ডিটারজেন্টের মানে প্রয়োজনটা কেন পড়েছিল, সেই জিনিসটা আমরা আজকে দেখবো। সোপ এবং ডিটারজেন্টের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গাতে, এবং ক্লিনজিং অ্যাকশন অফ সোপ বা ডিটারজেন্ট, মানে সাবান বা ডিটারজেন্ট তারা কিভাবে আমাদের ময়লা জামা কাপড় থেকে, আমাদের ডার্টি ক্লথস থেকে কিভাবে সে ময়লাগুলো তুলে ফেলে দেয়। ঠিক আছে, তো হাউ দে ক্লিন আওয়ার ক্লথস উই উইল সি ইন দ্য লাস্ট পোর্শন। ঠিক আছে, এই লাস্ট পোর্শনে আমরা দেখবো যে আমাদের জামা কাপড় কিভাবে সাবান বা ডিটারজেন্ট পরিষ্কার করে। বোঝা গেছে? তো এই বিষয়গুলো আছে আমাদের আজকের ক্লাসে। তো চলো শুরু করি। কেমিক্যাল প্রপার্টিস অফ কার্বন কম্পাউন্ডস। তো যখনই আমাদের যে আগের যে ভিডিওগুলো ছিল বা আগের যে আমাদের ক্লাসেসগুলো ছিল, এগুলোর মধ্যে আমরা কার্বনের বিশেষত ফিজিক্যাল প্রপার্টিসগুলো বিশেষভাবে দেখেছিলাম, তাই তো?
ফিজিক্যাল প্রপার্টিজ বলতে কি, যেমন মনে করো এলোট্রপস অফ কার্বন আমরা দেখেছিলাম, গ্রাফাইট, ডায়মন্ড, ফুলেরিন, এগুলো দেখেছিলাম, তাদের স্ট্রাকচারাল যে ডিফারেন্সগুলো, এই জিনিসগুলো দেখেছিলাম। যখনই আমাদের একটা কেমিক্যাল প্রপার্টিজ বিষয় চলে আসে, কেমিক্যাল প্রপার্টিজ বলতেই হলো যে হাউ ডাজ দ্য কম্পাউন্ড অর হাউ ডাজ দ্য এলিমেন্ট রিয়েক্ট উইথ আদার কম্পাউন্ডস, সে রিয়েকশন কিরকম দেখায়, সে বিভিন্ন এলিমেন্টের সাথে, বিভিন্ন কম্পাউন্ডের সাথে কি ধরনের রিয়েকশন দেখায়, সেটাই হলো কেমিক্যাল প্রপার্টিস। কেমিক্যাল প্রপার্টিস জানার আর কোনো রাস্তা নেই, উই মাস্ট হ্যাভ টু রিয়েক্ট উইথ দ্য এলিমেন্ট, উইথ আদার এলিমেন্ট অর আদার কম্পাউন্ডস অর আদার অ্যাটমস, ঠিক আছে? তো আমরা এই চারটে রিয়েকশন আমরা এখানে দেখব। কার্বন কম্পাউন্ডস, দ্যাট ইজ অর্গানিক কম্পাউন্ডস, আর প্রাইমারিলি composed of carbon, hydrogen and few other elements. Since the number of carbon compounds is very large, the type of their chemical reactions are also varied. ঠিক আছে, তাদের রিয়েকশন গুলো প্রচন্ড ভ্যারিড থাকে, মানে একটা কম্পাউন্ড দেখবে সে অক্সিজেনের সাথে রিয়েক্ট করে একটা জিনিস তৈরি করছে, আবার ওই জিনিসটা অক্সিজেনের সাথে রিয়েকশন করে আরেকটা জিনিস তৈরি করছে, মানে বিভিন্ন এনভায়রনমেন্টে, বিভিন্ন পসিবিলিটিসে বিভিন্ন রকমের বাই প্রোডাক্ট বা প্রোডাক্ট সে দেখাচ্ছে আর কি, ঠিক আছে? Among these numerous carbon compounds and organic reactions, some notable types of reactions are there. এদের মধ্যে সবচেয়ে প্রথম হলো কম্বাশন রিয়েকশন। তো কম্বাশন রিয়েকশন তোমরা আগে থেকেই জানো, তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আমি অলরেডি বলে দিয়েছিলাম। কম্বাশন রিয়েকশন হলো কি, রিয়েকশন উইথ অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেনের সাথে যখন রিয়েকশন করা হয়, অর বার্নিং ইন প্রেজেন্স অফ অক্সিজেন, ঠিক আছে? মানে অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করা। যদি আমি মানে এক সেন্টেন্সে বলে দিই রিয়েকশন উইথ অক্সিজেন, তখন আমাদের এই রিয়েকশনটাও চলে আসবে, কিন্তু এই টাইপটাও চলে আসবে, অক্সিডেশন রিয়েকশন, ঠিক আছে? এই দুটোর মধ্যে তফাৎটা ওই জায়গাতেই, কম্বাশনের মধ্যে অক্সিজেন প্রয়োজন হয়, অক্সিডেশনের মধ্যেও অক্সিজেন প্রয়োজন হয়। ডিফারেন্সটা কোন জায়গাতে? ডিফারেন্সটা হলো কম্বাশনের মধ্যে অক্সিজেন বার্ন হয়, এখানের মধ্যে অক্সিজেন অ্যাড হয়। বুঝতে পেরেছো? এখানে অক্সিজেন গিয়ে অ্যাড হয়, আর এখানে অক্সিজেন নিজে বার্ন হয়, বার্ন হয়ে অন্য একটা প্রোডাক্ট সে তৈরি করে, ঠিক আছে? এডিশন রিয়েকশন আমরা দেখবো, আমরা আগের মানে ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়েছিলাম এডিশন রিয়েকশন, মানে একটা জিনিস অ্যাড হয়ে যাওয়া, ঠিক আছে? সাবস্টিটিউশন রিয়েকশন এখানে আমরা দেখবো। এডিশন রিয়েকশন কিরকম ছিল? এ প্লাস বি গিভস সি, এরকম ছিল না? ঠিক আছে, এটাই তো ছিল মানে কম্বিনেশন রিয়েকশন, যেটাকে বলি কম্বিনেশন বা এডিশনও বলা হয় এটাকে। আচ্ছা, সাবস্টিটিউশন রিয়েকশনটা কিরকম ছিল? মনে করো এ বি প্লাস সি গিভস কি হবে? সিবি প্লাস এ হয়ে যাবে, ঠিক আছে? সিটা বি এর সাথে বন্ড করে নেয়, সিটা বি এর সাথে বন্ড করে নেয়, এটাকে একা ছেড়ে দেয়। দিস ইজ নোন এজ সাবস্টিটিউশন রিয়েকশন, ঠিক আছে? বা ডিসপ্লেসমেন্ট রিয়েকশন আমরা বলি, সাবস্টিটিউট করা বা ডিসপ্লেস করা, ঠিক আছে? সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট, এটাও আমরা পেয়েছি। তো এখন আমরা কার্বনের যে কম্পাউন্ডস গুলো ওরা কিরকম রিয়েকশন শো করে এটা আমরা দেখবো, ঠিক আছে? তো ডেফিনেশন আছে, দ্য প্রসেস ইন হুইচ এ কার্বন কম্পাউন্ডস অর এনি আদার combustible substance is oxidized in presence of oxygen from the air, producing carbon dioxide and water vapor along with the release of large amount of heat and light. দেখো এই যে রিয়েকশনটা, এটাও কম্বাশনই যদিও, ঠিক আছে? মানে সরি, এটাও অক্সিডেশনই, ঠিক আছে? এটাকেও আমরা অক্সিডেশন বলতে পারবো, কিন্তু অন্য অক্সিডেশনের সাথে এই অক্সিডেশনের তফাৎটা কোন জায়গাতে? অক্সিডেশন দুটো প্রসেসে হতে পারে, একটা হলো নিজে বার্ন হয়ে, কম্বাস্ট হয়ে, মানে অক্সিজেন যেখানে বার্ন হচ্ছে সেই জায়গাতেও কিন্তু অক্সিজেন রিয়েক্ট করছে, রিয়েক্ট না করলে বার্ন করার কথা না, ঠিক আছে? তো যেহেতু সে রিয়েক্ট করছে, সে অক্সিজেন অন্য একটা কম্পাউন্ডের সাথে কেমিক্যালি সে বন্ডেড হচ্ছে, তো কেমিক্যালি বন্ডেড হওয়াটাকেই আমরা বলবো এখানে অক্সিডেশন। আর এই অক্সিডেশনটা হচ্ছে কিভাবে? কম্বাশন প্রসেসে। আরেকটা প্রসেসেও অক্সিডেশন হওয়া যায় সিম্পল ভাবে, যদি সিম্পলি যদি সে বন্ড করে আর কি, ঠিক আছে? যেমন মনে করো এমজি প্লাস ও টু, ঠিক আছে? 2 mg প্লাস ও টু হয়, গিভস 2 mgO, ঠিক আছে? এই যে জিনিসটা, এটা এটা কি তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পেয়েছো? বার্নিং অফ ম্যাগনেসিয়াম রিবন, ঠিক আছে? ম্যাগনেসিয়াম রিবনকে আমরা যখন বার্ন করি ইন প্রেজেন্স অফ অক্সিজেন, ইট ফর্মস ম্যাগনেসিয়াম অক্সাইড, কিন্তু তার সাথে সাথে আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম ইজ অক্সিডাইজড টু এমজিও, এটাও বলতে পারি। তাহলে এই হলো এটার একটা এক্সাম্পল বলতে পারো, ঠিক আছে? তো যদিও আমরা কার্বন কম্পাউন্ডস দিয়ে দেখবো, কিন্তু এখানের মধ্যে দুটো কথা খুব ইম্পর্টেন্ট বলেছে, যে যখন আমরা কার্বনের কম্পাউন্ডস, ঠিক আছে, কার্বন কম্পাউন্ড, সিসি লিখে নেই আমি, কার্বন কম্পাউন্ড যখন অক্সিজেনের প্রেজেন্সে বার্ন হয়, তখন দুটো মেইন ইম্পর্টেন্ট প্রোডাক্ট হিসেবে সে তৈরি করে, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ভেপার, মানে CO2 অ্যান্ড H2O, এই দুটো জিনিস সে তৈরি করে। তার সাথে সাথে কিছু পরিমাণ হিট এবং লাইট এজ এ ফর্ম অফ এনার্জি, ঠিক আছে, এখানে দিয়েছে আর দেয়নি, এজ এ ফর্ম অফ এনার্জি সে রিলিজ করে, ঠিক আছে? যখন আমরা কার্বন কন্টেনিং কম্পাউন্ডসকে বার্ন করি আর কম্বাস্ট করি, তখন তারা কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং ওয়াটার ভেপার রিলিজ করে, তার সাথে সাথে কিছু অ্যামাউন্ট অফ এনার্জিও রিলিজ করে, এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট অর লাইট,
ঠিক আছে, হিট অ্যান্ড লাইটও হতে পারে। ঠিক আছে, তো আমরা রিয়েকশনগুলি কয়েকটা রিয়েকশন দেখে নেই। রিয়েকশন এক্সাম্পল না দেখলে তো আমাদের হয় না, এক্সাম্পলের সাথে সাথে আমরা ক্লিয়ার করে যাব বিষয়টা। আচ্ছা, সবচেয়ে প্রথম হলো কি মিথেন। এই যে CH4 এটার নাম কি, এটা হলো মিথেন। মিথেন does not support combustion, but in the presence of air or oxygen it burns with a yellowish faint blue flame producing carbon dioxide and ওয়াটার ভেপার। ঠিক আছে, তাহলে মিথেন সে নিজে মানে বার্ন হয় না, কিন্তু মানে ডাজ নট সাপোর্ট কম্বাসন, সে কম্বাসনকে সাপোর্ট করে না, কিন্তু সে নিজে ইন প্রেজেন্স অফ অক্সিজেন সে নিজে বার্ন হয়। মানে তোমাকে যদি কেউ বলে যে আমি আমি তোমাকে একটা আম, কাগজ দিয়েছি, এই কাগজটাকে তুমি মিথেন গ্যাস দিয়ে জ্বালিয়ে দাও, তাহলে যদি আমি অক্সিজেন না দিই, মনে করো আমি অক্সিজেন দিলাম না, তোমাকে বললাম যে মিথেন গ্যাস দিয়েছি এখন এটাকে জ্বালাও, তাহলে তুমি এটাকে কখনোই জ্বালাতে পারবে না। দ্যাট মিনস হোয়াট, ইট ডাজন্ট বার্নস ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। অক্সিজেন না থাকলে সে কখনো বার্ন করবে না, মানে সে নিজে জ্বলে না, মানে সে জ্বালাতে হেল্প করে না, সে নিজে জ্বলে যায় ইন প্রেজেন্স অফ অক্সিজেন, এটা বলতে পারো। বাই প্রোডাক্ট হিসেবে কি দেয়, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ভেপার, তার সাথে আমরা হিটও লিখে দিতে পারবো। ঠিক আছে, ইন দ্য ফর্ম অফ এনার্জি, এনার্জি ফর্মে সে রিলিজ করে দেয়। বোঝা গেছে? নেক্সট হলো কি C2O4, এটার নাম কি, এটার নাম হলো ইথিন। ঠিক আছে, এটার নাম হলো কি ইথিন, ETHENE। কোন কোন ফ্যামিলির মধ্যে থাকে এটা, এটা অ্যালকিন, অ্যালকিন ফ্যামিলির মধ্যে থাকে। এটার ফর্মুলাটা কি, এটার ফর্মুলাটা জেনারেল ফর্মুলা হলো CnH টুয়াইজেন ফর্মুলা। ঠিক আছে, ডাবল বন্ড থাকে। আর কি বলবো, স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডস। ঠিক আছে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, ঠিক আছে, আনস্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডস। আচ্ছা, তো এখানে কি আছে, এটা ইথিন আছে, ইথিন বা এটাকে ইথিলিনও বলে, এই নামটাও মনে রাখবে কিন্তু, ইথিলিনও বলে। ঠিক আছে, এটার নাম ইথিনও হয় আবার ইথিলিনও হয়। তাহলে ইথিলিন ইন বার্নস ইন প্রেজেন্স অফ অক্সিজেন টু প্রডিউসেস কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার ভেপার। সবগুলোতে রেজাল্ট কিন্তু সেমই আসবে। মানে তুমি কার্বন কন্টেনিং কম্পাউন্ডসকে যদি বার্ন করো, এতদিন ধরে আমরা জানতাম কার্বন কন্টেনিং কম্পাউন্ডসকে বার্ন করলে কার্বন ডাইঅক্সাইড তো বেরিবেই। ঠিক আছে, এগুলো আমরা আমাদের অ্যাসিড বেস চ্যাপ্টারে পড়ে নিয়েছিলাম। ঠিক আছে, Na2CO3 সোডিয়াম কার্বনেট বার্ন করা হয়েছে, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ভেপার বেরিয়েছে। তো মানে জিনিসটা আমাদের অজানা না, আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড বেরোবে, তার সাথে ওয়াটার ভেপার বাই মানে প্রোডাক্ট হিসেবে বেরোবে। আচ্ছা, তারপর কি দিয়েছে, তারপর দিয়েছে এটা অ্যাসিটিলিন। ঠিক আছে, অ্যাসিটিলিনও বলি এটাকে, বা এটাকে আরেকটা নাম কিটা কি, ইথাইন। ঠিক আছে, ইথাইন, অ্যালকাইন, YNE। ঠিক আছে, অ্যালকাইন ফ্যামিলির, অ্যালকাইন ফ্যামিলির, যেটার ফর্মুলা হলো CnH টুয়াইজেন -2। ঠিক আছে, দেখা যাচ্ছে CnH টুয়াইজেন -2, CN, সুন্দর করে লিখে দিই, CnH টুয়াইজেন -2। এখন ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা হলো, টুটা দেখা যাচ্ছে না তো, এখানে লিখে দিই CnH টুয়াইজেন -2। তাহলে এই ফ্যামিলির আন্ডারে সে আসে, অ্যালকাইন ফ্যামিলির আন্ডারে আসে, যার নাম হলো ইথাইন, বা আরেকটা নাম হলো অ্যাসিটিলিন, এটাও মনে রাখবে। অ্যাসিটিলিন is burned in combination with oxygen. The reaction produces carbon dioxide and water vapor along with intense flame and explosion, and the reaction টেম্পারেচার রাইজেস টু অ্যাবাউট 3500 ডিগ্রি সেলসিয়াস। কতটুক দেখো টেম্পারেচার সে রাইজ করে, ঠিক আছে, কতটুক হিট হয় বোঝা যাচ্ছে এখান থেকে। দিস ফ্লেম ইজ কল অক্সি অ্যাসিটিলিন ফ্লেম। ঠিক আছে, এই যে ফ্লেমটা, এই যে এত পরিমাণের হিট যে বেরোয়, তাহলে হিটের মধ্যে কি থাকবে, ফ্লেম থাকবে। এই ফ্লেমের নাম হলো কি অক্সি অ্যাসিটিলিন ফ্লেম, নামটা মনে রাখবে। ঠিক আছে, ওয়েন ইথানল ইজ বার্ন, ইথানল কি, এটাও কার্বন কন্টেনিং কম্পাউন্ডস কিন্তু। ঠিক আছে, মানে এটা অর্গানিক কম্পাউন্ডস এর আন্ডারেই আসে, C2H5OH, ইথানল। ঠিক আছে, বা এটা আরেকটা নাম আছে কি, ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, ইউপ্যাক নেম হলো ইথানল, বা জেনারেল নেমে তাকে আমরা ডাকি ইথাইল অ্যালকোহল। তো হোয়েন ইথানল ইজ অলসো বার্ন, আমরা জানি অ্যালকোহল বার্ন হয়, বিভিন্ন মুভির মধ্যে দেখেছি অ্যালকোহল দিয়ে জ্বালিয়ে ফেলে। ঠিক আছে, অ্যালকোহল দিয়ে কাগজ টাগজ জ্বালিয়ে নেয়। ঠিক আছে, তো অ্যালকোহল যদি তোমার কাছে মানে ডেন্স কনসেন্ট্রেটেড যদি অ্যালকোহল থাকে, তাহলে সেই কনসেন্ট্রেটেড অ্যালকোহলটা তুমি বার্নিং এর ক্ষেত্রে দারুণভাবে ইউজ করতে পারবে। ঠিক আছে, ইউটিউবে একটা ভিডিও আমি অনেক আগে দেখেছিলাম, ওইখানে দেখিয়েছিল যে বাইকের মধ্যে পেট্রোলের বদলে ইথানল দিয়ে জ্বালানো হয়েছিল। ঠিক আছে, তো ইথানল তোমরা জানো, ইথানল ইউজ করা হয় পেট্রোলের সাথে, এই জিনিসগুলো আমি বলেছি। তো ইথানলও এখানে বার্ন হয়। ঠিক আছে, তো মেইন সমস্যা হলো ইথানলের ইগনিশন টেম্পারেচারটা খুব কম থাকে, তো সে খুব তাড়াতাড়ি বেশি বার্ন হয়ে যায়, তার জন্য ওই মাইলেজটা দেখায় না বাইকের, দ্যাটস এ প্রবলেম। কিন্তু আবার ইথানল বার্ন হলে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার ভেপার দেয়, হুইচ ইজ নট সো মাচ হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, যেখানে আমরা কার্বন
যেখানে আমরা কার্বন মনোক্সাইড পাই আমাদের পেট্রোল বার্নিং এর মধ্যে, তার জন্যই গভর্নমেন্ট ওই ইথানল ব্লেন্ডেড পেট্রোলটা বিক্রি করেন আর কি। কন্ডিশন ফর কম্বাশন, এটা তো তোমরা জানোই, প্রেজেন্স অফ এয়ার থাকতে হবে, অ্যাবসলিউটলি নেসেসারি ফর কম্বাশন। কম্বাশন কখনোই এয়ার ছাড়া হতে পারে না বা অক্সিজেন ছাড়া হতে পারে না। অক্সিডেশন রিয়েকশন কি হবে? অক্সিডেশন রিয়েকশন হবে যখন অক্সিজেন অ্যাড আপ হবে বা যখন হাইড্রোজেন রিমুভ হবে, দুটো জিনিসে হতে পারে, ঠিক আছে? যখন অক্সিজেন অ্যাড হবে বা যখন হাইড্রোজেন তার মধ্যে থেকে রিমুভ হবে। অক্সিডেশন বাই এডিশন অফ হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাড সরি অক্সিডেশন বাই এডিশন অফ অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন অ্যাড করে বা হাইড্রোজেন রিমুভাল করে, তোমরা জানো জিনিসগুলো। তো আমরা যদি CH4 হবে এটা, ঠিক আছে, মিথেন, মিথেনের সাথে যদি অক্সিজেনের রিয়েকশন করাই তাহলে এখানে HCHO, এটার নাম কি? ফর্মালডিহাইড, ঠিক আছে, এলডিহাইড গ্রুপের, এটার নাম কি? ফর্মালডিহাইড, HCHO। CHOটা ছিল এলডিহাইড ফ্যামিলির, ঠিক আছে, এলডিহাইড ফাংশনাল গ্রুপ ছিল, তাহলে এটার নাম হবে ফর্মালডিহাইড। তার সাথে অক্সিজেন এবং কিছু ওয়াটার পেপারও বেরিয়ে আসবে, ঠিক আছে, মিথেন এর অক্সিডেজ টু প্রোডিউস ফর্মালডিহাইড। আচ্ছা, তো এখন এখানে দেখো দুটো রিয়েকশন তোমরা একটু দেখতে পাবে, নিচের রিয়েকশনটাও মোটামুটি সেম, মানে এই রিয়েকশনটা তো এটার পুরো হুবহু কপি, কিন্তু এই রিয়েকশনটার মধ্যে দেখো একটু তফাৎ আছে এটা আর কি, ঠিক আছে? তফাৎটা কি কোন জায়গাতে দেখো ভালো করে। আচ্ছা, তফাৎটা হলো কি, এখানের মধ্যে মিথেন তার সাথে অক্সিজেন রিয়েক্ট করছে, তৈরি করছে মিথাইল অ্যালকোহল, ঠিক আছে? মিথাইল অ্যালকোহল মানে অ্যালকোহল ফ্যামিলির এটা কম্পাউন্ডটা। আর এখানেও মিথেন বার্ন হচ্ছে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, তৈরি করছে ফর্মালডিহাইড। তাহলে একই জায়গাতে মিথানল অক্সিজেনের সাথে, সরি বার্ন না, মিথানল অক্সিজেনের সাথে অক্সিডাইজ হচ্ছে, একটার মধ্যে মিথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে, একটার মধ্যে ফর্মালডিহাইড তৈরি হচ্ছে। আসলে ডিফারেন্সটা ওই জায়গাতে যে এখানের মধ্যে মিথানল, মিথানল না, মিথেইন, সরি, এখানের মধ্যে মিথেইন এবং আমাদের যে অক্সিজেন তার যে রেশিওটা এটা হলো 2:1, ঠিক আছে? আর এখানে মিথেন এবং অক্সিজেনের রেশিওটা হলো 1:1। তাহলে কোন জায়গাতে আমরা অক্সিজেনটা বেশি পাচ্ছি একটু দেখো তো ভালো করে। একটার মধ্যে দুটো মিথেনের জন্য একটা অক্সিজেন, আর একটার মধ্যে একটা মিথেনের জন্য একটা অক্সিজেন, তার মানে কি? তার মানে এখানে অক্সিজেনের অ্যামাউন্ট বেশি। তাহলে যখন যখন অক্সিজেনের অ্যামাউন্ট বেশি হবে তখন আমাদের কি হবে? ফর্মালডিহাইড তৈরি হবে, মানে এলডিহাইড গ্রুপের কম্পাউন্ড আমরা পাবো। আর যখন অক্সিজেনের অ্যামাউন্ট কম হবে, অক্সিজেনের রেশিও বা অক্সিজেনের অ্যামাউন্ট যদি আমরা কম পাই, তখন এখানের মধ্যে অ্যালকোহল ফ্যামিলির কম্পাউন্ড আমরা পাবো, মিথাইল অ্যালকোহল। যদি এখানে ইথাইল থাকতো তাহলে ইথাইল অ্যালকোহল হতো, ঠিক আছে, মানে মানে ইথেন যদি থাকতো, ঠিক আছে, মিথেন, ইথেন, প্রোপেন, প্রোপেন হলে প্রোপাইল অ্যালকোহল, এরকম হতো আর কি, ঠিক আছে। At a temperature of 200 degrees Celsius in the presence of copper catalyst। আচ্ছা, ক্যাটালিস্ট জিনিসটা একটু বলে দিই আমি। ক্যাটালিস্ট হলো এমন একটা এলিমেন্ট বলতে পারো বা এমন একটা কম্পাউন্ড, সে প্রেজেন্ট থেকে একটা রিয়েকশনের মধ্যে প্রেজেন্ট থেকে রিয়েকশনটাকে শুধু ফাস্ট করে দেবে। রেট অফ রিয়েকশন জাস্ট ইনক্রিজেস, বাট উইদাউট টেকিং এনি পার্ট ইন দ্য রিয়েকশন। রিয়েকশনের মধ্যে কখনোই কোনো পার্ট নেয় না, রিয়েকশনের কোনো প্রোডাক্টের মধ্যে তার নাম আসবে না, সে শুধু রিয়েকশনটাকে ফাস্ট করে দেবে, তার নাম হলো ক্যাটালিস্ট। তো এখানে কপার ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়েছে। মিথেন ইজ অক্সিডাইজড by oxygen to form methyl alcohol. In the presence of excess oxygen, the methyl alcohol produced is converted into formaldehyde। যদি এখানের মধ্যে এই যে মিথাইল অ্যালকোহলটা তৈরি হয়েছে এটার মধ্যে যদি একটু অক্সিজেন তুমি আর একটু বাড়িয়ে দাও, তখনই এটা ফর্মালডিহাইড হয়ে যাবে। বুঝতে পেরেছো? মানে এখানে অক্সিজেন দেওয়া আর এই মানে রিয়েকশনের মধ্যে সঙ্গে সঙ্গে আরেকটু অক্সিজেন দিয়ে দেওয়া একই কথা। মানে যখন আমরা অক্সিজেনের অ্যামাউন্ট কম দিচ্ছি তখন আমরা মিথাইল অ্যালকোহল পাচ্ছি, অক্সিজেন যদি বাড়িয়ে দিই তখন আমরা ফর্মালডিহাইড পাবো, ঠিক আছে? এই দুটো জিনিস, এই দুটো ডিফারেন্সটা একটু মনে রাখবে, যে মিথেন when reacts with oxygen it can produce methyl alcohol also or it can produce formaldehyde also, ঠিক আছে? Next, when ethylene gas is passed through cold dilute alkaline solution, 1% of potassium permanganate. Potassium permanganate একটা অ্যালকালাইন সলিউশন, এটা একটা বেসিক সলিউশন যার ফর্মুলা হলো KMnO4, ঠিক আছে, KMnO4। এটার কালারটা কি থাকে? এটার কালার থাকে পার্পল কালার, ঠিক আছে, এটার পার্পল কালার থাকে, এটা কালারটা মনে রাখবে, এটা তোমরা আগেও হয়তো বা পড়েছো, ঠিক আছে, পার্পল কালার থাকে। তাহলে এই পার্পল কালারের পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, KMnO4, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশনের মধ্যে যদি আমরা ইথিলিন গ্যাস মানে ইথিন গ্যাস, ঠিক আছে, ইথিলিন মানে ইথিন গ্যাস, কিন্তু ডাবল বন্ডের কম্পাউন্ডটা, প্রথম ডাবল বন্ডের কম্পাউন্ডটা, তো যদি আমরা ইথিন গ্যাস তার মধ্যে পাস করি তাহলে এই পার্পল কালারটা কালারলেস হয়ে, মানে কালারলেস হয়ে যাবে, ঠিক আছে।
কালারলেস হয়ে যাবে। কি কালারলেস হয়ে যাবে? KMnO4 এর সলিউশনটা কালারলেস হয়ে যাবে। বলেছে দ্য পার্পল কালার সলিউশন বিকাম কালারলেস, ইথিলিন ইজ অক্সিডাইজড টু ফর্ম কালারলেস ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, এই যে ইথিলিনটা সে কি করছে, সে আমার ওই KMnO4 কে অক্সিডাইজ করে কি তৈরি করছে? ইথিলিন গ্লাইকল তৈরি করছে। ঠিক আছে, ইথিলিন ইজ অক্সিডাইজ টু ফর্ম কালারলেস ইথিলিন গ্লাইকল। এই যে কম্পাউন্ডটা তৈরি হলো এটা কি? এটা হলো ইথিলিন গ্লাইকল। এখানে কি হচ্ছে? অক্সিজেন O2 হবে, এটা অক্সিজেনের সাথে রিয়েক্ট করছে। ওয়াটার তো দিতেই পারো, কোনো অসুবিধা নেই। এবং যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে সেই কম্পাউন্ডটা কিরকম দেখো, সি এর দেখো 4টে হাত থাকে, এখানে একটা, এখানে একটা, দুটো, আর এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, মানে ঠিক আছে, মানে আমাদের ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হয়েছে এবং OH এসে যুক্ত হয়েছে তার সাথে। তাহলে অক্সিজেন এসে যুক্ত হয়েছে, এটাকে আমরা অক্সিডেশনই বলবো, অক্সিডাইজড বলবো। ঠিক আছে, এটার আরেকটা নাম আছে ইথিলিন গ্লাইকলও তোমরা মনে রাখতে পারো, বা আরেকটা নাম হলো কি, এটার ইউপেক নেমটা বলতে পারবে তোমাদের মধ্যে কেউ? যদি পারো তাহলে কমেন্ট সেকশনে বলো আমাকে জিনিসটা কি হবে, ভিডিওটাকে সঙ্গে সঙ্গে পোস্ট করে। তাহলে এই এই জিনিসগুলি যদি তোমরা অভ্যাসে রাখো তাহলে দেখবে পড়াশোনা অনেক ভালো করে তোমরা করতে পারবে। ঠিক আছে, ক্লাসেস তো করবেই অবশ্যই, কিন্তু নিজে থেকে ট্রাই করে করে যদি একটু মানে চেষ্টা করো তাহলে দেখবে অনেকটা তোমাদের ডেভেলপমেন্ট হবে। এখানে একটা আর দুটো না, তাহলে এখানে হবে মিথ ইথ হবে না, ইথ কমা না, সরি, ইথ 1,2 ডাই অল, অ্যালকোহলের তো অল হয়। ঠিক আছে, ইথ 1,2 ডাইঅল বা ইথিলিন গ্লাইকলও আমরা বলতে পারি। অক্সিডেশন বাই রিমুভাল অফ হাইড্রোজেন, হাইড্রোজেন রিমুভ করে অক্সিডেশন করা যায় আমরা জানি। এখানে মিথেনকে যদি আমরা 1000 ডিগ্রি সেলসিয়াস মানে খুব হাই টেম্পারেচার যদি মিথেনকে আমরা হিট করি, তাহলে মিথেন কি করে হাইড্রোজেনকে লিবারেট করে দেয় H2 এজ এ ইন দ্য ফর্ম অফ গ্যাস, গ্যাস ফর্মে হাইড্রোজেনকে ছেড়ে দেয় এবং কার্বন একা হয়ে যায়। দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ অক্সিডেশন রিঅ্যাকশন। বোঝা গেছে? তাহলে অক্সিডেশন করলাম, কম্বাশন করলাম, এখন হলো এডিশন, মানে যুক্ত হবে। তাহলে এডিশন রিঅ্যাকশন, তাহলে আমরা জানি যে আমাদের যে কার্বন সে 4টে বন্ড করে। ঠিক আছে, 4টে বন্ড সে ফর্ম করে, টেট্রাভ্যালেন্সি আমরা জানি। তাহলে কার্বন যদি টেট্রাভ্যালেন্সি ফর্ম করে, তাহলে এখানে যদি আমরা কোনো জায়গাতে যদি এরকম কম্পাউন্ড পাই, ঠিক আছে, কার্বনে যদি কোনো জায়গাতে এরকম কম্পাউন্ড পাই, সি ডাবল বন্ড সি, আর এখানে H2 আর এখানে H2, এরকম একটা কম্পাউন্ড পেলাম। এই কম্পাউন্ডটার নাম কি তোমরা বলো আমাকে কমেন্ট সেকশনে। এটার নাম হলো ইথিন। ঠিক আছে, বা ইথিলিন। তাহলে এই যে ইথিনটা, এটার মধ্যে আমি যদি মানে চাই যে এটার মধ্যে আমি দুটো হাইড্রোজেন ঢুকাবো বা দুটো ব্রোমিন ঢুকাবো। ঠিক আছে, এই যে ব্রোমিন হাইড্রোজেন এগুলো বলছি, এগুলো তো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টই ঢুকবে। ঠিক আছে, হাইড্রোজেন ছাড়া। তো আমরা যদি এখানের মধ্যে হাইড্রোজেন ঢোকাতে চাই বা ব্রোমিন ঢোকাতে চাই, আমাদের সবচেয়ে প্রথম কি করতে হবে বলতো? এই যে কার্বন কার্বনের যে বন্ডটা আছে, ডাবল বন্ডটা, এটাকে ভেঙে সিঙ্গেল বন্ড করতে হবে। সবচেয়ে প্রথম মাথাতে এটা রাখো। ঠিক আছে, কারণ তুমি আরেকটা এলিমেন্টে সেটার সাথে ঢোকাবে, তাহলে এটার একটা হাতকে কি করতে হবে? খালি করতে হবে। তার মানে এখানে কি হচ্ছে? ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ড হতে পারে, ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হতে পারে। দিস ইজ নোন এজ এডিশন রিঅ্যাকশন, এবং দুটো জিনিস অ্যাড হবে ওদের সাথে। ঠিক আছে, তাহলে এডিশন রিঅ্যাকশন অফ ইথিলিন, ইথিলিনের দেখো এডিশন রিঅ্যাকশন কিরকম হতে পারে? CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন, তার মধ্যে যদি আমরা কি করি, তার মধ্যে যদি নিকেল এজ এ ক্যাটালিস্ট আমরা যদি রিঅ্যাকশনের মধ্যে দেই এবং তার সাথে যদি হাইড্রোজেন গ্যাস পাস করি এবং তাকে যদি হিট করি, আমরা কি করছি? ইথিলিনকে হিট করছি ইন দ্য প্রেজেন্স অফ নিকেল এজ এ ক্যাটালিস্ট। ঠিক আছে, নিকেল হতে পারে, প্ল্যাটিনাম হতে পারে, প্যালেডিয়াম হতে পারে, বিভিন্ন ধরনের মানে মেটেল আছে, এগুলা দিয়ে করা যায়। ঠিক আছে, এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস পাস করালে আমরা সঙ্গে সঙ্গে লক্ষ্য করবো যে এই ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হবে এবং এই দুটো হাইড্রোজেন প্রতিটা কার্বনের সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে। দিস ইজ নোন এজ এডিশন রিঅ্যাকশন। এডিশন মানে যুক্ত হওয়া, নতুন জিনিস যুক্ত হচ্ছে ওদের সাথে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? ইথিলিন থেকে ইথেন তৈরি হচ্ছে বা ইথিন থেকে ইথেন তৈরি হচ্ছে, ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে। তাহলে আনস্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডস থেকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন তৈরি হচ্ছে। আন্ডারগোজ এডিশন রিঅ্যাকশন উইথ H2 টু প্রোডিউস স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ঠিক আছে, আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন তৈরি করছে। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড মনে আছে তো? স্যাচুরেটেড সিঙ্গেল বন্ড, আনস্যাচুরেটেড ডাবল অর ট্রিপল বন্ড। তাহলে এই যে জিনিসটা তৈরি করলো, এটা ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। যদি ট্রিপল বন্ড থাকে, তাহলে যদি একবার তুমি প্রসেসটা করো, তাহলে এটা ভেঙে এখানে, আচ্ছা ডাইরেক্ট দেখিয়ে দিয়েছে যদিও, মানে যদিও এরকম না, এটা ভেঙে প্রথম দুটো হবে তারপরে একটা হবে। ঠিক আছে, এরকম হবে আর কি। CH ট্রিপল বন্ড CH, এটাকে যদি আমি হিট করি ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন এন্ড নিকেল, ঠিক আছে, Ni
হিট করি তাহলে প্রথম এটা ডাবল বন্ড হবে CH, ঠিক আছে, CH2 CH2। তারপর এটাকে যদি ফার্দার তুমি আবার হিট করো ইন প্রেজেন্স অফ নিকেল এন্ড হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস, তাহলে এখান থেকে আমরা পাবো সি সিঙ্গেল বন্ড সি, এখানে H3, এখানে H3। তাহলে আমরা কি পেলাম? আমরা ইথাইন থেকে ইথিন পেলাম, ঠিক আছে, ইথাইন থেকে ইথিন পেলাম এবং ইথিন থেকে লাস্টে আমরা ইথেইন পেলাম, ঠিক আছে, লাস্টে ইথেইন পেলাম, ঠিক আছে। এইভাবে এই প্রসেসটা চলে, ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল ডাবল বন্ড, ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হয়। এখন জিনিসটা বুঝো বিষয়টা হয় কি। জিনিসটা তো বুঝে নিয়েছি আমরা যদিও, তো কেন হয় এই জিনিসটা দেখবো এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটার কি ইম্প্যাক্ট আছে, আমরা কোন জায়গাতে জিনিসটা পাই এবং কোন জায়গাতে আমাদের অ্যাভয়েড করতে হবে এই জিনিসটা জেনে, এই মানে কনসেপ্টটা জেনে বা এই নলেজটা জেনে। সবচেয়ে প্রথম হলো যখন আমি হিট করছি, কাকে আমরা হিট করছি? আনস্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডসকে, যেটার মধ্যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকে। এবং আনস্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডসকে যখন আমরা হিট করছি, তখন হিট করার কারণে এখানে বন্ডগুলো ভাঙে, আমরা জানি হিট করলে কাইনেটিক এনার্জি গেইন করে এবং তার কারণে বন্ডগুলা ভেঙে যায় এবং বন্ডগুলা ভাঙলে এখানে তার সাথে এসে হাইড্রোজেন জুড়ে যায়। এখন বিষয়টা হলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা কোথায় ব্যবহার করা হয়? যখন আমরা বিভিন্ন ধরনের ফুড স্টলে যাই, ঠিক আছে, মানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের যে স্টলগুলো আছে, এখানে যখন আমরা ফ্রাইড আইটেম যখন খাই, মানে তেলে ভাজা যতগুলা খাবার দাবার আছে এগুলো যখন আমরা খাই, ওইখানে কি হয় বিভিন্ন দোকানে, মানে সব দোকানে না আমি বলছি, কিছু কিছু দোকানে কি হয়, ওনারা যে তেলটা যে ওনারা ইউজ করেন, এটা যদিও মানে ভেজিটেবল অয়েলই থাকে, কিন্তু এই ভেজিটেবল অয়েলটা ওনারা দিনের পর দিন ইউজ করেন, প্রতিদিন ইউজ করেন, ঠিক আছে, একদিন দুদিন 3 দিন 4 দিন ইউজ করেন, কারণ এই তেল তো ফেলে দেবেন না। তাহলে এই 3 দিন 4 দিন তেলটা কন্টিনিউয়াস যে বার্ন হচ্ছে, কন্টিনিউয়াস যে বয়েল হচ্ছে তেলটা হিটের মধ্যে আমি লাগিয়ে রেখেছি, তার মানে আমি কি করছি এখানের মধ্যে, আমরা যে ভেজিটেবল অয়েলটা আমরা মার্কেট থেকে কিনে খাই, এটা আমাদের কিন্তু আনস্যাচুরেটেড অয়েল থাকে, ঠিক আছে, আনস্যাচুরেটেড ভেজিটেবল অয়েল, যেটা গুড ফর হেলথ থাকে, আমাদের হেলথের জন্য আনস্যাচুরেটেড অয়েলটা ভালো। কিন্তু এই অয়েলটাকে কন্টিনিউয়াস গরম করতে করতে এটাকে করে দেয় স্যাচুরেটেড, ঠিক আছে, এটাকে করে দেয় সিঙ্গেল বন্ডে নিয়ে দেয়। আর ওই স্যাচুরেটেড যে ফ্যাটটা বা স্যাচুরেটেড যে অয়েলটা, এটাকে আমরা বলি বনস্পতি ঘি, মানে ভেজিটেবল ঘি বলি এটাকে, মানে এটা ডেন্স হয়ে এরকম কন্ডেন্স হয়ে যায়, ডালডার মতো হয়ে যায়, তার জন্য এটাকে আমরা বলি বনস্পতি ঘি, হুইচ ইজ ভেরি মাচ হার্মফুল ফর আওয়ার হেলথ, যেটাকে আমরা ট্রান্স ফ্যাট হিসাবে জানি, ঠিক আছে। তোমরা অনেকগুলো চিপসের প্যাকেটে লাস্টে এরকম লেখা থাকবে, দেখো ট্রান্স ফ্যাট এত গ্রাম লেখা আছে, এত গ্রামের মধ্যে এত গ্রাম ট্রান্স ফ্যাট থাকে। তো ট্রান্স ফ্যাট বিষয়টা হলো এরকম একটা স্যাচুরেটেড কম্পাউন্ড, যেটা আমাদের বডিতে যখন যায় তখন এটা ইজিলি ব্রেকডাউন হয় না। সিঙ্গেল বন্ড, মানে ট্রিপল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এটার মধ্যে সিঙ্গেল বন্ডটা হলো সব থেকে বেশি স্টেবল, ট্রিপল বন্ডটা হলো সব থেকে বেশি আনস্টেবল। তো ট্রিপল বন্ড যদি তুমি কনজিউম করো বা ডাবল বন্ড কনজিউম করো, ডাবল বন্ডের কম্পাউন্ড, তখন এটা ইজিলি ব্রেকডাউন হয়ে যাবে, ভেঙে যাবে। আর তার সাথে যদি আমরা সিঙ্গেল বন্ডের কম্পাউন্ডগুলো দেখি, তাহলে সিঙ্গেল বন্ডের কম্পাউন্ড যখন তুমি মানে খাবে, যখন খাওয়ার সাথে যখন খাবে, তখন দেখা যাবে যে এই এই যে কম্পাউন্ডগুলো, এগুলা ইজিলি ব্রেকডাউন হচ্ছে না, ভাঙছে না। ফলে কি হবে, তোমার বডির মধ্যে ফ্যাট কন্টিনিউয়াস ডিপোজিট হতে থাকবে, আর এটা এজ এ ব্যাড কোলেস্ট্রল হিসাবে তোমার বডির মধ্যে স্টোর হয়ে যাবে, যেটা তোমার ভবিষ্যৎ দিনের জন্য প্রচন্ড পরিমাণে হার্মফুল হবে। তোমার ডায়াবেটিস, তোমার হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডিজিজ তোমার দেখা দিতে পারে, ঠিক আছে, ওবেসিটি। তো এই ধরনের ডিজিজ না হওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যতটুকু পারা যায় ফ্রাইড আইটেম আমাদের অ্যাভয়েড করতে হবে, মার্কেটের বাজারের, ঠিক আছে, ফ্রাইড আইটেমগুলো অ্যাভয়েড করতে হবে, বা যেখানে আমরা ওই জায়গাতে গিয়ে খাবো যেখানে অয়েলটা ডেলি অয়েল যেখানে ইউজ করা হচ্ছে, ঠিক আছে, ডেলি অয়েলটা মোটামুটি ভালো, কিন্তু তারপরও সকালবেলা উনি দোকান খোলেন, সকালবেলার তেল পুরো রাত্র অবধি যায়, কন্টিনিউয়াস হিট হয়, তারপরও জিনিসটা একটু ক্ষতিকর, কিন্তু ওই যে 3 দিন 4 দিন 5 দিন পুরনো যে তেলটা, এটা থেকে বেটার, ঠিক আছে। তো এখানে দু ধরনের অয়েল, দু ধরনের ঘি আসলে আমরা পাই, ঠিক আছে, একটা হলো বনস্পতি ঘি, আমরা হিন্দিতে এটাকে বলি ভেজিটেবল, আচ্ছা ইংলিশে আমি লিখে নিই আগে, ভেজিটেবল ভেজিটেবল অয়েল। এটাকে তুমি যদি হিট দাও, তখন এটা হাইড্রোজেনের সাথে মিক্সড হয়ে এবং বন্ডগুলো ভেঙে এটা হয়ে যায় ভেজিটেবল ঘি, ঠিক আছে, ভেজিটেবল ঘি হয়ে যায়, যেটাকে আমরা বলি বনস্পতি বনস্পতি ঘি, ঠিক আছে, যেটা ডালডা নামেও পরিচিত। এটা আমাদের শরীরের জন্য প্রচন্ড পরিমাণে হার্মফুল, এটা খুবই খারাপ, এটা খাওয়া উচিত না, ঠিক আছে, বডির মধ্যে গিয়ে এটা ডিপোজিট হয়ে যায়, এটা ইজিলি ব্রেক হয় না। বোঝা গেছে জিনিসটা? তাহলে মাথাতে রাখবে, এখানে ডাবল বন্ড থেকে যে সিঙ্গেল বন্ড হচ্ছে, আসলে বিষয়টা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোথায় আমরা জিনিসটাকে পাচ্ছি।
আচ্ছা, এটা আরেকটা এক্সাম্পল এডিশন রিঅ্যাকশনের, যে আমি বলেছিলাম যে ব্রোমিনও অ্যাড হয়ে হতে পারে, এটা হলো ওই এক্সাম্পলটা। ঠিক আছে, ব্রোমিন এখানে অ্যাড হচ্ছে। ঠিক আছে, এই যে ইথিনটা, ইথিনের সাথে ব্রোমিন অ্যাড হচ্ছে, তার জন্য ব্রোমিন দুটো অ্যাড হলো, আর ওই যে ডাবল বন্ড এটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে গেল। এটার নাম হলো 1,2 ডাইমুরমো ইথিন। ঠিক আছে, এটা কালারলেস হয়, এবং এই যে কম্পাউন্ডটা যেটা এই যে CCl4টা আছে, এটা কিন্তু এজ এ ক্যাটালিস্ট হিসাবে এখানে কাজে লেগেছে। এখানে তুমি দেখবে ক্লোরিনের এখানে কোনো নাম নেই। ঠিক আছে, ওই কার্বনটার কোনো এখানে নাম নেই। ঠিক আছে, দিস ইজ জাস্ট অ্যাক্ট এজ এন ক্যাটালিস্ট। ঠিক আছে, এটা ক্যাটালিস্ট হিসাবে শুধু অ্যাক্ট করেছে, মানে শুধু রিঅ্যাকশনটাকে ফাস্ট করে দেওয়ার জন্য কাজে লেগেছে। বোঝা গেছে? তো দিজ আর দ্য এক্সাম্পলস অফ এডিশন রিঅ্যাকশন, যেখানে বন্ডগুলো ব্রেকডাউন হয়ে হাইড্রোজেন অ্যাড হয়। আচ্ছা, আরেকটা এটার সাথে বলে দেই, এই যে রিঅ্যাকশনটা, এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি হাইড্রোজেনেশন রিঅ্যাকশন। হাইড্রোজেন অ্যাড হচ্ছে না, তো সেটার জন্য এটার নাম হলো হাইড্রোজেনেশন রিঅ্যাকশন। এটার নাম কি হবে তাহলে বলো তো তোমরা কমেন্ট সেকশনে আমাকে। এটার নাম কি হতে পারে? এটা হলো ব্রোমিনেশন। ঠিক আছে, তোমরা দেখে তো নিবেই, আমি বলেও দিচ্ছি, তারপরও পজ করে তোমরা বলবে আর কি। তো এটাকে আমরা ব্রোমিনেশন বলি। যদি ক্লোরিন এখানে অ্যাড হতো তাহলে এটাকে আমরা বলতাম ক্লোরিনেশন। ঠিক আছে, বা ক্লোরোনেশন। ঠিক আছে, আচ্ছা, এই যে রিঅ্যাকশনটা, এটা ভেঙে এখানের মধ্যে দেখিয়েছে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড, ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড কি করে হয় আর কি। বোঝা গেছে? প্যালাডিয়াম, নিকেল এগুলো ক্যাটালিস্ট হিসেবে এখানে ইউজ হয়। সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি হয়? যেখানে একটা জিনিসকে বদলে আরেকটা জিনিস এসে বসে। সাবস্টিটিউট বা ডিসপ্লেসমেন্ট, একটাকে সরিয়ে আরেকটা জিনিস এসে বসে। ঠিক আছে, সাবস্টিটিউশনের এখানে এক্সাম্পলস গুলো তোমরা দেখে নাও। সাবস্টিটিউশন তোমরা অলরেডি জানো, তার জন্য বেশি কিছু আমি বলছি না। এই যে CH4 মিথেইন, তার সাথে ক্লোরিন অ্যাড হচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে আর এখানে একটা ক্লোরিন এসে বসবে, তাহলে CH4, তো তাহলে CH3 হবে আর একটা Cl হবে, CH3Cl। এই যে, আর এখানে CH3Cl হলো ওই এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়েছে না, আর এখানে একটা ক্লোরিন আছে না, ওরা দুজন মিলে আবার HCl হাইড্রোক্লোরিক বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করবে। ঠিক আছে, CH3Cl প্লাস Cl2, তাহলে CH3Cl, তো এখানে CH2 হয়ে যাবে আর Cl2 হয়ে যাবে, CH2Cl2 আর HCl হয়ে যাবে, CH2Cl2, তাহলে এখানে CHCl3 হয়ে যাবে, কার্বন টেট্রাক্লোরাইড, না না সরি, এটা হলো ক্লোরোফর্ম। এই জিনিসটা রাখবে রে মাথার মধ্যে, ক্লোরোফর্মের ফর্মুলা। ঠিক আছে, CHCl3 কখনো কখনো চলে আসে এক্সামের মধ্যে, ক্লোরোফর্ম ফর্মুলা CHCl3, আর এখানে HCl তো অবভিয়াসলি বেরোবে, CHCl3 প্লাস Cl2, তাহলে এখানে এই হাইড্রোজেনটা চলে যাবে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড এটাকে বলি, কার্বন টেট্রাক্লোরাইড, আর এখানে HCl বেরিয়ে আসলো। ঠিক আছে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ ইথিলিন, ঠিক আছে, উইথ ক্লোরিন, ক্লোরিনের সাথে ইথিলিনের সাথে ক্লোরিন যদি হয়, তাহলে এখানে আগে বন্ডটা ভাঙবে, সরি, বন্ড এখানে ভাঙবে না, কারণ বন্ড ছিল এডিশনের মধ্যে। ঠিক আছে, এখন এখানে বন্ড ভাঙবে না, এখানে জাস্ট হাইড্রোজেন রিপ্লেস হবে, তাহলে এখানের মধ্যে এই হাইড্রোজেনটা বেরিয়ে গেল, এখান থেকে একটা ক্লোরিন এসে এটার সাথে বসে গেল, তাহলে এইটা তো CH2 ঠিক আছে, এটা জাস্ট CHCl হয়ে যাবে, CHCl, আর এখানে HCl চলে আসলো। এই যে কম্পাউন্ডটা তৈরি হলো CH2 ডাবল বন্ড CHCl, এটার নাম হলো ভিনাইল ক্লোরাইড, নামটা মনে রাখবে। ঠিক আছে, এটার নাম হলো কি? ভিনাইল ক্লোরাইড। এই কম্পাউন্ডটার নাম কি? ভিনাইল ক্লোরাইড। When vinyl chloride is formed, when ethene বা ethylene is substituted substituted with a mixture of chlorine and মানে ইথিন বলতে পারো। ঠিক আছে, মানে vinyl chloride is produced when it is when ethene is বা ethylene is substituted with ক্লোরিন গ্যাস ইন 3500 to 4000 ডিগ্রি সেলসিয়াস, এটাই তুমি বলতে পারবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা দেখি কি আছে এখানের মধ্যে। ইম্পর্টেন্ট কার্বন কম্পাউন্ডস, আমরা অলরেডি আগে আমি বলেছি তোমাদেরকে, ইম্পর্টেন্ট কার্বন কম্পাউন্ডস এর মধ্যে দুটো কম্পাউন্ড আমরা পড়বো, একটা হলো ইথাইল অ্যালকোহল আর একটা হলো ইথানোয়িক অ্যাসিড। তো আমরা এখন পড়বো ইথাইল অ্যালকোহলকে। প্রিপারেশনটা কি করে হয় দেখো, ইথাইল অ্যালকোহল, এটা খুব ইম্পর্টেন্ট, এই পোর্শনটা একটু ভালো করে মাথা মনোযোগ দিয়ে এই জিনিসটা শুনবে। অ্যাট অর্ডিনারি টেম্পারেচার হোয়েন ইস্ট ইউনিসেলুলার ফাঙ্গাস, ইস্ট হলো একটা ইউনিসেলুলার ফাঙ্গাস, তোমরা জানো ফাঙ্গাসের এক্সাম্পলের মধ্যে ইস্ট আমরা পড়েছি, যেটা এডিবল ফাঙ্গাস হয়। ইস্ট বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, কেক টেক বানাতে আমরা ইস্ট ইউজ করি। ঠিক আছে, বিভিন্ন ধরনের যে বেকারি আছে, বেকারি শপের মধ্যে প্রচন্ড পরিমাণে ইস্ট ওনারা ইউজ করেন। ঠিক আছে, কোনো কোনো জায়গাতে আবার ইস্ট ইউজ করেন না, বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করেন। ঠিক আছে, এইগুলো আমরা জানি, এই জিনিসগুলো জানি, কেক টেক বানাতে ইউজ করা হয়। এই ইউনিসেলুলার ফাঙ্গাস ইজ অ্যাডেড টু ফ্রুট জুস, গ্লুকোজ অর অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ কেইন সুগার। ঠিক আছে, তিনটে জিনিসের এক্সাম্পল দিয়েছে, তিনটা জিনিসের মধ্যে একই জিনিস আছে, যেটা হলো গ্লুকোজ। ঠিক আছে, সুগারি সাবস্টেন্স, সোজা কথায় যদি আমি বলি সুগারি সাবস্টেন্স, চিনি জাতীয় কোনো দ্রব্য। ঠিক আছে, চিনি জাতীয় কোনো একটা আইটেম, যেটা ফ্রুট জুস হতে পারে, মানে
সুইট ফ্রুট জুস, তুমি আবার বলো না এখানে আজকে আমি যদি সিট্রাস ফুড আমি নিয়ে নিই, ফ্রুট নিয়ে নিই, তাহলেও যদিও হবে, এটার মধ্যেও গ্লুকোজ থাকে, ঠিক আছে, যদিও, বাট এখানে তুমি মানে মিষ্টি জাতীয়, যেমন এক্সাম্পল দিয়েছে কেন সুগার, ঠিক আছে, সুগার কেন, যেটা সুগার কেনের জুসটা প্রচন্ড পরিমাণে মিষ্টি থাকে, এটা থেকে চিনি তৈরি হয় আমরা জানি, ঠিক আছে, সিনথেটিক সুগার বলা হয় এটাকে, এবং এটা থেকে গুড় জ্যাগরিও তৈরি করা হয়, এটাও আমরা জানি। আচ্ছা, এটাকে কি করা হবে, এটার মধ্যে ইস্টকে লেফট ওভার করে রেখে দিতে হবে, মানে কয়েকদিনের জন্য রেখে দিতে হবে, লেফট ফর ফিউ ডেজ। ইথানল ইজ প্রডিউস থ্রু দ্য ফার্মেন্টেশন প্রসেস অফ অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিউসড। কি হয় দেখো এখানের মধ্যে, যখন আমরা একটা কন্টেনার, মনে করো আমি একটা কন্টেনার নিলাম, ঠিক আছে, এই কন্টেনার অ্যালকোহল বানানো তোমাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে, ডিসক্লেমার বলে দিই, বাড়িতে করবে না কিন্তু এই জিনিসটা। একটা কন্টেনার আমি নিলাম, এটার মধ্যে আমি ফ্রুট জুস নিলাম, ফ্রুট জুস নিয়ে এটার মধ্যে কিছু ইস্ট ছিটিয়ে দিয়ে এটার ঢাকনাটা, মুখটা টাইট করে রেখে কোনো একটা জায়গাতে রেখে দিলাম। 1 সপ্তাহ 10 দিন পরে আমি যখন নিয়ে আসবো, এটার মধ্যে দেখবো উপরের মধ্যে জিনিসটা পচে গেছে, ফার্মেন্ট হয়ে গেছে, ফার্মেন্ট মানেই পচে যাওয়া, তো পচে গেছে, যে লিকুইডটা এটা পচে গেছে, পচে গিয়ে ইস্ট এটাকে পচে দিয়েছে আর কি, ঠিক আছে, ফার্মেন্ট করে দিয়েছে। আর তার উপরে সারফেস লেভেলে দেখবে কিছু বাবলস দেখা যাচ্ছে, এই বাবলস গুলো কি, এই বাবলস গুলো হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর এই যে জিনিসটা যেটা তৈরি হলো, এটাকে ছেঁকে আমরা যখন আমরা কনজিউম করব না, ঠিক আছে, মানে এটা যারা কনজিউম করে, তো তারাই এই জিনিসটাকে অ্যালকোহল নামে চিনে আর কি, ঠিক আছে। তো দিস ইজ দ্য প্রসেস অফ প্রোডাকশন অ্যালকোহল, গ্লুকোজ, ঠিক আছে, এটাকে ইস্টের দ্বারা কম টেম্পারেচারে, রুম টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াসে ফার্মেন্ট করে C2H5OH এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। সিমিলারলি ইথানল ইজ প্রডিউসড থ্রু দ্য ফার্মেন্টেশন প্রসেস অফ অ্যাকুয়াস সলিউশন অফ মোলাসেস, ঠিক আছে, মোলাসেস তোমরা অলরেডি পড়েছো, কেন সুগার থেকে, এটা কেন সুগারের যে লাস্ট পোর্শনটা, পার্টটা থাকে, এটাকে আমরা বলি মোলাসেস, ওইখান থেকেও অ্যালকোহল তৈরি, মানে ইথানলটা তৈরি করা হয়, এবং আমরা জানি এই ইথানলটা এখন পেট্রোলের সাথে ব্লেন্ড করে বিক্রি করা হয়, ঠিক আছে, জানি এই জিনিসগুলো আমরা পড়ে নিয়েছি অলরেডি। রাইট কেমিক্যাল প্রপার্টিজ বা কেমিক্যাল রিয়েকশনস অফ ইথানল। তো ইথানল দেখো, সবচেয়ে প্রথম যদি কোনো মেটালের সাথে রিয়েক্ট করে, তাহলে এখানে কি হবে, এটা সাবস্টিটিউশন রিয়েকশন হবে, ঠিক আছে, এখানে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করবে, হাইড্রোজেনকে ডিসপ্লেস করবে, এবং সোডিয়াম গিয়ে ওইখানে বসবে, কম্পাউন্ডটার নাম হবে সোডিয়াম ইথোক্সাইড, ঠিক আছে। নেক্সট যে আমাদের রিয়েকশনটা, এটা হলো ডিহাইড্রেশন রিয়েকশন। ডিহাইড্রেশন কথাটার মানে তো জানো তোমরা না, ডিহাইড্রেশন মানে হলো ল্যাক অফ ওয়াটার বলতে পারো, ঠিক আছে, জল কম খেলে আমরা বলি ডিহাইড্রেটেড, ঠিক আছে, তো ডিহাইড্রেশন মানে হলো ওয়াটারকে রিমুভ করা, তাহলে ডিহাইড্রেশন রিয়েকশন মানে হলো অ্যালকোহল থেকে ওয়াটারকে রিমুভ করা। তাহলে অ্যালকোহল থেকে যদি ওয়াটারকে রিমুভ করি, এই জিনিসটা দেখবেন আগে, এখানে মনোযোগ দাও, তাহলে অ্যালকোহল থেকে যদি ওয়াটারকে রিমুভ করি, ওয়াটার হলে কিরকম হবে, H2O, তাহলে H2O হলে ওই এই ও দুটো OH বেরোবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, তাহলে থাকবে কি, এখানে থাকবে এখানে C2H4, তাহলে C2H4 কি, C2H4 হলো ইথিন, তাহলে বা ইথিলিন তৈরি হবে। তাহলে at high temperature 165 to 170 degree, when ethanol reacts with excess amount of concentrated H2S or sulfuric acid, this is a act as an what, dehydrating agent বলতে পারো, সালফিউরিক অ্যাসিডটা act as an dehydrating agent। তাহলে সে কি করছে, সে অ্যালকোহল থেকে কি করছে, এক্সট্রা ওয়াটারকে বের করে নিয়ে আসছে, এটার জন্য এটাকে আমরা বলি ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে ওই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অ্যাড করলাম এর সাথে, সে কি করলো, জলকে বের করে নিয়ে আসলো এবং তৈরি কি করলো, C2H4, ঠিক আছে, C2H6 হবে না, C2H4 হবে, প্রডিউসেস ইথিলিন তৈরি করছে, ঠিক আছে। নেক্সট হলো আমাদের কি, এস্টারিফিকেশন রিয়েকশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশন। দিস ইজ অলসো নোন এজ আইডেন্টিফিকেশন অফ অ্যালকোহল। তোমাকে যদি কেউ অ্যালকোহল দিয়ে দেয়, তুমি যদি এটা ড্রিঙ্ক না করতে চাও, তুমি যদি এটা টেস্ট করতে চাও, তাহলে তুমি এস্টারিফিকেশন রিয়েকশন করলে তুমি জেনে যাবে যে এটার মধ্যে অ্যালকোহল আছে কিনা নাই, ঠিক আছে। দেখো রিয়েকশনটা কিরকম হয়, when a mixture of ethanoic acid, ঠিক আছে, বা অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে পাওয়া যায়। তাহলে তোমার কি লাগবে, তোমার ভিনিগার লাগবে। তোমাকে মনে করো তোমার কোনো একটা বন্ধু তোমার কোনো একটা ড্রিঙ্কের মধ্যে অ্যালকোহল মিশিয়ে দিল, তুমি এটাকে ডাউট করলে যে এটার মধ্যে অ্যালকোহল আছে, তুমি কি করবে, মানে ঝটপট কি করবে, তুমি ওই গ্লাসের মধ্যে অল্প পরিমাণে একটু ভিনিগার মিশিয়ে দেবে, যার মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড, এবং ইথানল ইজ হিটেড, এবং ইথানলকে হিট করবে, একটু হালকা হিট করবে ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, না দিলেও হবে, দিলে রিঅ্যাকশনটা একটু ফাস্ট হয়ে যায়। অ্যান এস্টার কল্ড ইথাইল অ্যাসিটেট, ঠিক আছে, এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, এটার নাম হলো ইথাইল অ্যাসিটেট, সে তৈরি হয়, যার ফর্মুলা হলো CH3, সিটা হলো C2H5। রিঅ্যাকশন আমরা দেখবো যখন, তখন পড়বো। এন্ড ওয়াটার আর ফর্মড, দিস ইজ এ রিভার্সিবল রিঅ্যাকশন এন্ড দ্য রিঅ্যাকশন ইজ নোন এজ এস্টারিফিকেশন। এই রিঅ্যাকশনটার নাম হলো কি, এস্টারিফিকেশন রিঅ্যাকশন। কি হচ্ছে দেখো, C2H5OH অ্যালকোহল রিঅ্যাক্ট করছে ইথানোইক অ্যাসিডের সাথে,
তাহলে এখানে এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটাকে আমরা সাবস্টিটিউট করব, এই হাইড্রোজেনটা সরিয়ে দেব এবং ওই C2H5 গ্রুপটা গিয়ে এটার সাথে বসে যাবে, তাহলে CH3COO C2H5। তাহলে এখানে দুটো OH রয়ে গেল আর এখানে একটা হাইড্রোজেন রয়ে গেল, ওরা তিনজন মিশে কি তৈরি করবে, ওয়াটার তৈরি করবে, CH3COO C2H5। তাহলে এটার নাম কি, ইথাইল এসিটেট, এসিটেট গ্রুপ। ঠিক আছে, ইথাইলের সাথে এসিটেট আছে, তাহলে নামটা হলো ইথাইল এসিটেট। তাহলে নামগুলো যখন তোমরা মুখস্থ করবে না, মুখস্থ করবে না, তো মানে চোখ বন্ধ করে মুখস্থ করবে না, জিনিসটা বুঝবে যে কেন এটার নাম ইথাইল এসিটেট, একটু আইডিয়া রাখবে জিনিসটা যে ইথাইল গ্রুপ আছে, এসিটেট গ্রুপ আছে, ঠিক আছে, তার জন্য এটার নাম হলো ইথাইল এসিটেট। আচ্ছা, দ্য রিঅ্যাকশন ইন হুইচ এ কার্বক্সিলিক অ্যাসিড কম্বাইন্স, এটা দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, আমি একটা কাজ করি, এই জিনিসটা লিখে দিই, দ্য রিঅ্যাকশন ইন হুইচ এ কার্বক্সিলিক অ্যাসিড কম্বাইন্স উইথ an alcohol to form an ester is called esterification। এই রিঅ্যাকশনটার নামই হলো এস্টারিফিকেশন রিঅ্যাকশন। আচ্ছা, ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন, ডিহাইড্রোজেনেশন মানে কি, হাইড্রোজেন রিমুভ করা, ডিহাইড্রেশন মানে কি, মানে ওয়াটার রিমুভ করা। ঠিক আছে, এটা দুটো জিনিস কিন্তু আলাদা, এটাকে মিক্সড করবে না। ডিহাইড্রোজেনেশন হলো হাইড্রোজেন রিমুভ করা, তাহলে এখানের মধ্যে হাইড্রোজেনটাকে রিমুভ করছে, সোডিয়াম রিপ্লেস করছে, তাহলে এটাকে আমরা বলবো ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন, যেটা কম্পাউন্ড তৈরি করছে সোডিয়াম ইথোক্সাইড। এখন এখানের মধ্যে আমি পটাশিয়াম দিতে পারতাম, কে দিতে পারতাম, তাহলে পটাশিয়াম যদি দেই তাহলে CH3COO হবে, তাহলে এটার নাম হবে পটাশিয়াম ইথোক্সাইড। ঠিক আছে, মানে ইথোক্সাইডের কম্পাউন্ড সে ফর্ম করবে, যদি তুমি সোডিয়াম দাও তাহলে সোডিয়াম ইথোক্সাইড, যদি তুমি পটাশিয়াম দাও তাহলে পটাশিয়াম ইথোক্সাইড। অক্সিডেশন রিঅ্যাকশন হোয়েন ইথানল ভেপর, এটা খুব ইম্পর্টেন্ট, এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে ইথানলের অক্সিডেশন আর কি। হোয়েন ইথানল ভেপর ইজ পাসড ওভার হিটেড মেটালিক কপার, ঠিক আছে, মানে মেটালিক কপার ক্রিস্টাল, মানে সরি কপার এজ এ ক্যাটালিস্ট হিসেবে এখানে ইউজ করা হয়। ঠিক আছে, মেটালিক কপারের মধ্যে যখন মানে ইথানলের ভেপার পাস করব, তখন আমরা ইথানল অক্সিডাইজড হয়ে আমরা দেখব যে অ্যাসিটালডিহাইড তৈরি করছে। ঠিক আছে, তোমাদের বুকসের মধ্যে আমি দেখেছি, সিবিএসসি বুকসের মধ্যে অনেক জায়গার মধ্যে এই জিনিসটাও দিয়েছে, CH3CH2OH, তার সাথে যখন অক্সিজেন, এই অক্সিজেনটাকে আমরা বলি নেসেন্ট অক্সিজেন আর কি। ঠিক আছে, এটা খুব বেশি রিঅ্যাক্টিভ, বা O2 দিলেও হবে। ঠিক আছে, এখানে যদি O2 দেই এটাকে আমরা অক্সিডেশন বলবো। ঠিক আছে, আর এখানে হিট দিতে হবে, তাহলে এখানে কিছু কিছু জায়গার মধ্যে দিয়েছে এটা CH3COOH। ঠিক আছে, এটাও দিয়েছে, মানে কি অ্যালকোহল থেকে আমরা ওই কার্বক্সিলিক গ্রুপ আমরা তৈরি করছি। ঠিক আছে, মানে ওইক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড বলতে পারো, বা ইথানোইক অ্যাসিড তৈরি করছে, কোনো কোনো জায়গাতে এটা দিয়েছে। আসলে বিষয়টা কি, বিষয়টা হলো যে এইটা আসলে প্রথম তৈরি হয়, অ্যাসিটালডিহাইড প্রথম তৈরি হয়, বা ইথানল আমরা এটাকে বলি। ঠিক আছে, ইউপেক নেম হলো এটার ইথানল। ইথানল, এই নামগুলো যদি তোমরা চটচট করে মুখে না বলতে পারো তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। অ্যাসিটালডিহাইড, এসি মানেই হলো ইথের যত কম্পাউন্ড না, যেমন মনে করো ইথানল, ঠিক আছে, এটাকে আমরা বলি এসিটানল। ঠিক আছে, যদি থাকে ইথানোইক অ্যাসিড, এটাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড। যদি থাকে মনে করো ইথানলডিহাইড, ঠিক আছে, সরি ইথানল, শুধু এটার নাম হলো অ্যাসিটালডিহাইড, এরকম আর কি। অ্যাসিটাল, এসি যে কম্পাউন্ড অ্যাসিটানল, এসি এসি যতগুলো নাম আছে এগুলো আসলে ইথের নাম থেকে এসি এই নামটা এসছে, মানে এটা সেম জিনিস আর কি। বুঝতে পেরেছো? তো কিছু কিছু বুকসে এনসিইআরটি বা কিছু তোমাদের যে সলভ পেপারের যে বুকগুলো আছে এগুলোর মধ্যে, বা কিছু কোয়েশ্চেন্সও আমি দেখেছি এদের মধ্যে আনসার দিয়েছে যে হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যালকোহল ইজ অক্সিডাইজ। তো অ্যালকোহলকে অক্সিডাইজ করলে যদিও আসলে প্রথম অ্যালডিহাইড গ্রুপ তৈরি হয়, তারপর আমাদের তৈরি হয় ইথানোইক অ্যাসিড, মানে কার্বক্সিলিক অ্যাসিডের যে গ্রুপটা এটা তৈরি হয়। কিন্তু তোমাদের যেহেতু বুকসের মধ্যে দিয়েছে এরকম, এবং এটাই আলটিমেট রেজাল্ট হিসেবে বেরোয়, তার জন্য হয়তো বা এই জিনিসটা দিয়েছে। তো তোমাদের এক্সামে যদি আসে তোমরা কিন্তু ওই মানে কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মুলাটাই দেবে। ঠিক আছে, মানে ওইক অ্যাসিড দেবে। যদি বলে ইথানল তাহলে এখানে ইথানোইক অ্যাসিড তৈরি হবে তুমি বলবে। ঠিক আছে, এই জিনিসটা মাথাতে রাখবে। নেক্সট, এস্টারিফিকেশন টেস্ট। আচ্ছা, হাউ ক্যান ইউ আইডেন্টিফাই ইথানল? ইথানলকে আমরা দুটো প্রসেসে টেস্ট করতে পারি। একটা তো বলে দিলাম তোমাকে, এস্টারিফিকেশন টেস্ট, যখন এটা রিঅ্যাকশন করবে, ইথানল যখন রিঅ্যাকশন করবে ইথানোইক অ্যাসিডের সাথে, তাহলে তখন মানে কনসেন্ট্রেটেড H2SO4 দিতেও পারো নাও দিতে পারো, তখন তৈরি হবে ইথাইল অ্যাসিটেট। ঠিক আছে, যেটার নাম হলো এস্টার। ঠিক আছে, এস্টার, এটার নাম হলো ইথাইল অ্যাসিটেট তৈরি করবে। এবং এটা তুমি বুঝবে কি করে যে এটা ইথাইল অ্যাসিটেট তৈরি হয়েছে, এই জিনিসটাই তো বলতে ভুলে গেছি। এই যে জিনিসটা তৈরি হয়েছে এটার স্মেলটা সুইট স্মেল থাকবে,
বা রাইপ বানানা যে আমরা বলি, ঠিক আছে, মানে পাকা কলার যে গন্ধটা, when ethyl alcohol is mixed with acetic acid and concentrated H2SO4 and heated, the ester called ethyl acetate with a fruity smell, ঠিক আছে, মিষ্টি মিষ্টি গন্ধযুক্ত একটা মানে গন্ধ বেরোবে, fruity smell is formed, ethyl alcohol can be identified by the reaction। যখন এই গন্ধটা বেরোবে তখন বুঝে নেবে যে এটার মধ্যে অ্যালকোহলের অ্যামাউন্ট আছে। আরেকটা রিয়েকশন হলো আয়োডোফর্ম রিয়েকশন। When ethyl alcohol is heated with iodine and a dilute alkali solution, ঠিক আছে, a yellow colored crystalline iodoform with a characteristic order is formed, ঠিক আছে, এই যে আয়োডোফর্মটা তৈরি হয়েছে, তাহলে এটা কি কালার, ইয়েলো কালারের একটা ক্রিস্টালাইন আয়োডোফর্ম উইথ এ ক্যারেক্টারিস্টিক অর্ডার, মানে একটা গন্ধযুক্ত একটা মানে কম্পাউন্ড তৈরি হবে যেটা ইয়েলো কালারের ক্রিস্টালস থাকবে, ঠিক আছে, তখনও তুমি বুঝে নিবে যে এটার মধ্যে অ্যালকোহলের অ্যামাউন্ট আছে। তো এই জিনিসটা তো আমরা পাবো না, যদি চট করে সামনে পাবো না, কিন্তু এটা কিন্তু আমাদের হাতের সামনেই আছে, জাস্ট আমার একটু ভিনিগার নিতে হবে, মিশিয়ে স্মেলটা দেখতে হবে, ঠিক আছে, বোঝা গেছে? তোমরা দেখতে পারো জিনিসগুলো, বাট এগুলা রিস্কি, ঠিক আছে, গার্জিয়ানের কনসেন্ট নিয়ে তোমরা করবে আর কি। আচ্ছা, হোয়াট ইজ রেকটিফাইড স্পিরিট? রেকটিফাইড স্পিরিট হলো যখন আমরা অ্যালকোহল 95.6% অ্যালকোহলের সাথে 4.4% ওয়াটার মিক্সড করব এবং টু মেক ইট সুইটেবল ফর ড্রিঙ্কিং, ঠিক আছে, মানে আমরা যদি পিওর অ্যালকোহল নিয়ে নিই, তখন আমরা যদি এটা ড্রিঙ্ক করি, অ্যালকোহল তো কোনো সময় কোনো মতেই ড্রিঙ্ক করা ঠিক না, ডাইলিউট আর কনসেন্ট্রেটেড, তারপরেও যদি আমরা যদি কনসেন্ট্রেটেড অ্যালকোহল ড্রিঙ্ক করি, তাহলে আমাদের ইসোফেগাস যে আছে এটা বার্ন হওয়ার চান্সেস থাকতে পারে। তো এটার সাথে 4.4% ওয়াটার মিশিয়ে এটাকে সুইটেবল করা হয় ড্রিঙ্ক করার জন্য, এই জিনিসটার নাম হলো রেকটিফাইড স্পিরিট, ঠিক আছে। হোয়াট ইজ মিথিলেটেড স্পিরিট? এটা একটা টক্সিক সলিউশন, এটা খাওয়া যায় না, এটা বিভিন্ন ধরনের ফ্যাক্টরির মধ্যে মানে ইউজ করা হয়, ঠিক আছে। এটা কিরকম? এটা হলো রেকটিফাইড স্পিরিটের সাথে 10% মিথাইল অ্যালকোহল, মেইনলি আমরা মিথাইল অ্যালকোহলটাই অ্যাড করি। মিথাইল অ্যালকোহল ইজ নট সুইটেবল ফর ড্রিঙ্কিং, ইথাইল অ্যালকোহল আবার সুইটেবল ফর ড্রিঙ্কিং বলতে পারো। তাহলে 10% মিথাইল অ্যালকোহল তার মধ্যে মিশালাম, বা কিছু আমরা পিরিডিন মিশাতে পারি, নেপথা মিশাইতে পারি, বা রাবার এক্সট্রাক্টের মিশাইতে পারি, ককাসিন মিশাতে পারি, ঠিক আছে, উইথ রেকটিফাইড স্পিরিট। দ্য টক্সিক সলিউশন ইজ কল মিথিলেটেড স্পিরিট অর ডিনেচার স্পিরিট, ঠিক আছে। এই জিনিসগুলো মাথাতে রাখবে, কখনো কখনো এক্সামে আসতে পারে, যদিও এই রেকটিফাইড স্পিরিট মিথিলেটেড স্পিরিটটা খুব রেয়ারই আসে, কখনো কখনো আবার ডিফারেন্স চলে আসতে পারে, ঠিক আছে, এক্সামের মধ্যে। তো এই দুটো ডিফারেন্স মনে মনে রেখে দেবে ডেফিনেশন থেকে, ঠিক আছে। বা তোমাদের যদি কোনো জায়গাতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলবে যে স্যার ওই জিনিসটার আনসারটা আমি পাইনি, আমাকে একটু হেল্প করুন, আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো কি ইথানোয়িক অ্যাসিড। আমরা একটা কম্পাউন্ড শেষ করে দিয়েছি, আমাদের আরেকটা কম্পাউন্ড এখন আমরা পড়বো, ইথানোয়িক অ্যাসিড। এটার ফর্মুলাটা হলো CH3COOH, ঠিক আছে, কার্বক্সিলিক গ্রুপের আন্ডারে। তার প্রিপারেশনটা কিরকম দেখো, তার প্রিপারেশন হলো আমরা ওই যে বলেছিলাম আমি, অ্যালকোহলকে যখন আমরা অক্সিজেন দিয়ে অক্সিডাইজ করব, তখন আমরা ইথানোয়িক অ্যাসিডটা পাই, ঠিক আছে, ওই রিঅ্যাকশনটাই আসলে দেওয়া। কিন্তু আসলে এই রিঅ্যাকশনটার ভিতরে যদি তুমি যাও, তাহলে এটা দেখবে আর কি, এটা ডাইরেক্ট মেথড আমরা বলি, বা এটা কুইক মেথড বলা হয়, ঠিক আছে। তো এটা কি করে করা হয় এটাও বলে দিই। এ ডাইলুট aqueous solution of ethyl alcohol is oxidized by the oxygen in air and in the presence of bacteria called Acetobacter aceti, ঠিক আছে, এটা একটা ব্যাকটেরিয়ার নাম, ঠিক আছে, টু প্রডিউস অ্যাসিটিক অ্যাসিড, সেই অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, এবং ওই যে অক্সিজেন দিয়ে, তো আমরা জানি জিনিসটা। দিস মেথড ইজ নোন এজ কুইক মেথড। আরেকটা মেথড হলো যখন আমরা ইথানোয়িক অ্যাসিডকে K2Cr2O7, Cr এখানে আরটা ছোট হবে, পটাশিয়াম ডাইক্রোমেট, এটা K2Cr2O7 বা H2SO4 আমরা যদি দেই, এই দুটোটাই হলো অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা দুটো নাম আমরা মনে রেখে দিতে পারি, H2SO4 সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে ওরা কি করে, ওরা হেল্প করে ওই ইয়েটা করতে, ওই অক্সিডেশনটা করতে, এবং এটার মধ্যে প্রথম তৈরি হয় অ্যালডিহাইড, তারপর তৈরি হয় আমাদের ওইক অ্যাসিড আর কি, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথাতে রাখবে, ঠিক আছে। কিন্তু আমরা এক্সামের মধ্যে যদি জিজ্ঞেস করে যে হোয়াট হ্যাপেন্স when alcohol is oxidized, we will write that when alcohol is oxidized it produces ethanoic acid, মানে যে অ্যালকোহলটা বলবে আর কি, ঠিক আছে। যদি এখন তোমাকে বলে প্রোপানল, ঠিক আছে, তুমি বলবে প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে। রাইট দ্য কেমিক্যাল অফ ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিডের দেখো রিঅ্যাকশন গুলো কিরকম হয়, সে অ্যালকোহলের সাথে C2H5 হবে এটা, ঠিক আছে, C2H5OH যখন অ্যালকোহলের সাথে করে এস্টারিফিকেশন রিঅ্যাকশন আমরা দেখে নিয়েছি। অ্যালকালির সাথে যখন রিঅ্যাকশন করে, অ্যালকালি মানে
বেসের সাথে। তাহলে অ্যাসিড বেসের সাথে রিয়েক্ট করলে কি তৈরি করবে? এটা তো আমরা জানি, সল্ট এবং ওয়াটার তৈরি করবে। এটা কি সল্ট? CH3COO সোডিয়াম অ্যাসিটেট, ঠিক আছে? অ্যাসিটেট গ্রুপ আমরা জানি CH3COO হবে এটা, CH3COONA, ঠিক আছে? অ্যাসিটেট গ্রুপ আমরা জানি CH3COO, C2H5 ছিল এটা, ওইটার নাম ছিল ইথাইল অ্যাসিটেট নাম ছিল, ঠিক আছে? তো এটার নাম হবে সোডিয়াম অ্যাসিটেট, ঠিক আছে? অ্যাসিটেট গ্রুপটা এই গ্রুপগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে, না হলে তোমরা ওই নাম আর এখানে আর খুঁজে আর পাবে না এক্সাম হলে। রিঅ্যাকশন উইথ কার্বনেট অ্যান্ড বাইকার্বনেটস, তাহলে কার্বনেট এবং বাইকার্বনেটস এর সাথে যদি রিয়েক্ট করে তাহলে কি তৈরি করতে পারে? কার্বনেট যেহেতু আছে, সোডিয়াম কার্বনেট হতে পারে, সোডিয়াম বাইকার্বনেট হতে পারে। তাহলে এগুলোর সাথে যখন রিয়েক্ট করবে অবভিয়াসলি আমরা জানি কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার তৈরি করে এবং কিছু সল্ট তৈরি করে, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ মেটালিক কার্বনেটস অ্যান্ড বাইকার্বনেটস সল্ট টু প্রোডিউসেস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড সল্ট। এটা এই রিয়েকশনগুলোকে আমরা কি বলি? নিউট্রালাইজেশন রিয়েকশন, কারণ অ্যাসিড বেসের রিয়েকশন এগুলো তো বেসিক, ঠিক আছে না? মেটালিক অক্সাইড তো মেটালিক কার্বনেটস বা মেটালিক বাইকার্বন সেটা বেসিক ইন নেচার থাকে। নেক্সট, সোপ, ঠিক আছে? সোপের ডেফিনেশন আর কি বলবো, ঠিক আছে? সোপ সোপ ছোটবেলা থেকে তোমরা সাবান দেখে আসছো, এখন তোমাদেরকে আমি সাবান চিনাবো, ঠিক আছে? সাবান জিনিসটা কি? সাবান কিছুই না, এটা আমরা তো সাবান এমনিতে জানি, সাবানের বিতর্গত বিষয় কি আছে এই জিনিসটা আমরা এখন দেখবো। সোপ অর পটাশিয়াম সল্ট, সোডিয়াম অর পটাশিয়াম সল্ট অফ লং চেইন অর্গানিক ফ্যাটি অ্যাসিডস, ঠিক আছে? লম্বা অর্গানিক ফ্যাটি অ্যাসিডস এর লং চেইন থাকে, তার সাথে উইথ হাই মলিকুলার মাস আর কল সোপ, ঠিক আছে? সোপের স্ট্রাকচারটা কিরকম হয় দেখো, স্ট্রাকচার না, নামগুলো কিরকম হয়। সোডিয়াম স্টিরেট একটা সোপের নাম আছে, ঠিক আছে? সোডিয়াম স্টিরেট একটা সোপের নাম আছে, যেটা ফর্মুলা হলো C17H35COONA, ঠিক আছে? এটা হলো ওই আয়নিক গ্রুপটা, আর এটা হলো লং চেইনটা, ঠিক আছে? এটা দুটো পার্ট মিলে হয়, এটা হয় আমাদের হাইড্রোফোবিক আর এটা হয় হাইড্রোফিলিক পার্ট, আমি বলবো একটু পরে, ঠিক আছে? অসুবিধা নেই। যেমন সোডিয়াম ওলিয়েট আছে, পটাশিয়াম স্টিরেট আছে, সোডিয়াম পালমিনেট আছে, ঠিক আছে? পালমিটেট আছে। তো তোমরা শুধু সোডিয়াম স্টিরেটটা মনে রেখে দেবে, C17H35, ঠিক আছে? অনেক বড় কিন্তু চেইন হয় এটা, ঠিক আছে? C17 বুঝতে পারছো, 17টা কার্বন আছে, C17H35 COONA, এরকম তোমরা লিখে দিতে পারবে, ঠিক আছে? এটা হলো আয়নিক পার্টটা আর এটা হলো ওই লং চেইনটা, ঠিক আছে? এটাই হলো সাবানের মোটামুটি একটা স্ট্রাকচার, সাবানের মানে ফর্মুলা। আর সাবানের স্ট্রাকচারটা দেখতে এরকম হয়, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, ঠিক আছে? 17টা কার্বন আছে এখানে, তার সাথে একটা ওই কি বলে এটাকে, আয়নিক পার্টটা আছে, এই যে আয়নিক পার্টের নাম আছে। তাহলে লং যে হাইড্রোকার্বন চেইনটা, এটা থাকে হাইড্রোফোবিক বা ওয়াটার রিপেলিং, জলকে অপছন্দ করে, ঠিক আছে? জলকে পছন্দ করে না, মানে জলের সাথে সে বন্ড করে না, এই জিনিসটা ভালো করে মাথাতে রাখো, ঠিক আছে? তাহলে সে যদি জলের সাথে বন্ড না করে কার সাথে বন্ড করবে? সে ময়লার সাথে, ডার্টের সাথে বন্ড করবে, ঠিক আছে? আমাদের জামা কাপড়ের মধ্যে যখন সাবান দিয়ে আমরা ক্লিন করার চেষ্টা করি, তখন সাবানের দুটো পার্ট থাকে, একটা হলো হাইড্রোফিলিক পার্ট, একটা হলো হাইড্রোফোবিক পার্ট। তো হাইড্রোফোবিক, ফোবিয়া মানে ভয়, তাহলে হাইড্রোফোবিক পার্টটা বন্ড করে আমাদের ময়লার সাথে এবং হাইড্রোফিলিক পার্টটা বন্ড করে আমাদের জলের সাথে। তাহলে জলের সাথে একটা পার্ট বন্ড করলো আর একটা ময়লার সাথে করলো, তাহলে জল যেদিকে যেদিকে যাবে ময়লাটা ওইদিকে এদিকে চলে যাবে, কারণ জলের সাথে ময়লার তো বন্ডিং হয় না, আমরা জানি। এই যে ডার্ট, ময়লা, এগুলো কি? এগুলো তো অয়েলি সাবস্টেন্স না, আমাদের ঘাম টাম এগুলো তো সব অয়েলি সাবস্টেন্স, একসাথে মিশে ময়লাগুলো বন্ডেড থাকে। তো নর্মাল জল দিয়ে আমরা যদি মুছতে মানে ধুতে চাই, যখন এই জিনিসগুলো ধোয়া যায় না কেন? কারণ ওয়াটারের সাথে সে বন্ড তৈরি করেন। তাহলে মাঝখানে আমাদের একটা ব্রিজ লাগবে, যেখানে একদিকে ময়লার সাথে বন্ড করবে আরেকদিকে আমার জলের সাথে বন্ড করবে, তাহলে এই জিনিসটাকে ইজিলি আমরা ক্যারি অন করে নিয়ে যেতে পারি, ঠিক আছে? তো এইরকম একটা স্ট্রাকচার থাকে, যেটার মধ্যে এই পার্টটা থাকে হাইড্রোফোবিক পার্ট, এটা থাকে হাইড্রোফিলিক পার্ট। হাইড্রোফিলিক পার্টটা আমাদের ওয়াটারের সাথে বন্ড করে, ঠিক আছে? আর এটা আমাদের ডার্টের সাথে, ময়লার সাথে বন্ড করে, আর সে ইজিলি ক্যারি অন করে নিয়ে যায়, ঠিক আছে? আমি দেখাচ্ছি তোমাদেরকে, মজা লাগবে, কারণ আমাদের ক্লাসেসগুলো এরকমই থাকে। সব ভিডিও আমি যতটুকু পারা যায় ভিডিও তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি, যদিও তোমরা জানো ইউটিউবে এগুলো সব অ্যাভেলেবল আছে, কিন্তু তারপরও তোমরা কষ্ট করে তোমাদের যেন দেখতে না হয় তার জন্য আমি জিনিসগুলো সব রাখি আর কি তোমার জন্য, ঠিক আছে? তো ভিডিওটা দেখো, বিষয়টা কি হয়। এই যে পার্টটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে পার্টটা, এটাকে আমরা বলি হাইড্রোফিলিক পার্ট, ঠিক আছে? জলকে পছন্দ করে, ঠিক আছে? আর এটা হলো হাইড্রোফোবিক পার্ট, জলকে অপছন্দ করে। তাহলে এই পোর্শনটা গিয়ে আমাদের ময়লার সাথে বন্ড করবে। তাহলে ময়লার সাথে যদি বন্ড করতে হয়, তাহলে জলের জলকে যে জিনিসটা পছন্দ করে, তাহলে ওই জিনিসটা বাইরে বাইরে থাকবে। এই যে স্ট্রাকচারটা ফর্ম করছে, এই স্ট্রাকচারটার নাম হলো মাইসেল, এটাকে আমরা বলি মাইসেল ফর্মেশন, ঠিক আছে? এই যে স্ট্রাকচারটা ফর্ম হচ্ছে, এটা মনে হয় মাইসেল। এই যে মাইসেল তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে তোমাদের এখানে এই এই জায়গার মধ্যে আছে, মাইসেলটা ফর্মেশন করেছে, এটা হলো ময়লা। এই ময়লার সাথে এই যে
দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে? এই যে ময়লাটা আছে, এই ময়লার সাথে সে বন্ড তৈরি করছে এবং ময়লাটাকে ইজিলি ক্যারি অন, মানে জল যেদিকে যাবে সে ওইদিকে ওই জিনিসটাকে নিয়ে চলে যাবে আর কি, ঠিক আছে? এই যে জিনিসটা দেখো, ময়লার দিকটা যেদিকে, ডার্ট যেই জায়গাটাতে, ওই জায়গাটাতে লম্বা যে লং চেইনটা আছে ওইটা বন্ড করেছে, আর বাকি জলের সাথে যে জিনিসটা বন্ডেড আছে ওইটা ইজিলি ক্যারি অন করে নিয়ে যাচ্ছে। ওই যে জিনিসটা এইভাবে হয় আর কি। এটা হলো মনে করো আমাদের ডার্টটা, ময়লাটা, হ্যাঁ? আর এই জিনিসটা হলো মনে করো, এই জিনিসটা হলো আমাদের হাইড্রোফবিক পার্ট, ঠিক আছে? জলকে অপছন্দ করে। আর এই জিনিসটা হলো আমাদের হাইড্রোফিলিক পার্ট, ঠিক আছে? এটা হলো হাইড্রোফিলিক, জলকে পছন্দ করে। তা জলের সাথে এটা বন্ড করবে, জল যেদিকে ওয়াশ আউট হবে এই জিনিসটাকে নিয়ে সে একসাথে নিয়ে চলে যাবে আর কি। বুঝতে পেরেছো জিনিসটা? ক্লিয়ার? কোনো জায়গাতে কোনো সমস্যা আছে? যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে স্যার আমার ওই জায়গাতে সমস্যা আছে। এবং যারা আহ, শিক্ষা দান ইনস্টিটিউট চ্যানেলে এই ভিডিওটা দেখছো, তোমাদের হয়তোবা আজকের ক্লাসটা অনেকটাই ভালো লাগতে পারে, কারণ হলো আমাদের তো রেকর্ডেড থাকে, মানে স্টুডেন্টরা থাকে, তোমরা ওই জিনিসটা দেখো। তো আজকের ক্লাসটা তোমাদের হয়তোবা একটু নতুন লাগতে পারে। তোমরা যদি এরকম ক্লাসেস চাও তাহলে আমাদের শিক্ষা দান অনলাইন যে চ্যানেলটা আছে ওইটাকে খুব তাড়াতাড়ি এক্ষুনি গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে ওইখানে গিয়ে দেখতে পারো, শিক্ষা দান অনলাইন, ঠিক আছে? এই চ্যানেলটার মধ্যে আমরা শুদ্ধ ভাষায় ভিডিওগুলো ছাড়ি এবং এগুলোর মধ্যে শুধু মানে তোমাদের সাথেই ক্লাসেস থাকে। আমাদের মানে হাইব্রিড ক্লাস হয় না, শুধু অনলাইনের স্টুডেন্টদের জন্য থাকে। এবং সেটার মধ্যে শুধু আমরা ওয়ান শট ভিডিওগুলো ছাড়ি আর কি, মানে যতটুকু কম সময়ের মধ্যে করা যায় ওই রকম আর কি বিষয়টা করি। তো এটাও যদিও তোমাদের ওইটার সাথে মার্জ হয়ে যাবে। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলি কি মাইসেল। এবং মাইসেল ফরমেশন যে হয় এই জিনিসটা একটু শোনো। ইন এ মাইসেল দ্য হাইড্রোফিলিক হেড, ঠিক আছে? হাইড্রোফিলিক হেডটা মনে আছে তো, যেটা জলকে পছন্দ করে। হাইড্রোফিলিক হেড রিমেইন অন দ্য আউটসাইড in contact with water, while the hydrophobic tail remains inside, away from water. This arrangement allows the grease or dirt to be emulsified and lifted away from the fabric or skin, making cleaning effective, ঠিক আছে? এইভাবেই আমাদের শরীর থেকে, আমাদের জামা কাপড় থেকে ডার্ট গুলো ক্লিন হয়ে যায়। বুঝতে পেরেছো? এই মাইসেল ফরমেশন করে আমাদের শরীর থেকে ডার্টগুলো সে ক্লিন করে দেয়। হোয়াট আর দ্য লিমিটেশন অফ সোপ? এখন দেখো, সব জিনিসেরই সুবিধা অসুবিধা সব কিছু আছে, তাই তো? না হলে তো ডিটারজেন্ট বেরোতো না। তো ডিটারজেন্ট বেরিয়েছে মানে কি, সোপের কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা কোন জায়গাতে? লিমিটেশনটা হলো সোপ ইজিলি লেদার ফর্ম করতে পারে। লেদার মানে কি? লেদার মানে হলো ফেনা, ঠিক আছে? ওই যে সাবান আমরা যখন মিশাই তখন ফেনা তৈরি হয়। কতটুকু সময় হলো? আচ্ছা, তো সাবান তো ফেনা তৈরি করে। তো এই যে ফেনাটা সে মানে ইয়ের মধ্যে কি বলে এটাকে, হার্ড ওয়াটারের মধ্যে ইজিলি সে লেদার ফর্ম করতে পারে না, ফেনা ফর্ম করতে পারে না। কারণটা কি? কারণ হলো এই যে আমাদের ওয়াটারগুলো, এদের মধ্যে থাকে কিছু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এদের বিভিন্ন সল্টস থাকে, ঠিক আছে? ওই যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলার বিভিন্ন সল্ট থাকে। তো এইগুলা সল্ট কি করে আমাদের ওই সোপের যে হাইড্রো হাইড্রোফোবিক পার্টটা, এটার সাথে বন্ড করে সে নিচে সেটেল ডাউন হয়ে যায়, ঠিক আছে? দিস আয়ন্স রিয়েক্ট উইথ সোডিয়াম or potassium salts or fatty acids present in soap to form insoluble calcium, magnesium or iron stearates, ঠিক আছে? As a result, soap does not produce leather in hard water, ঠিক আছে? সোপ লেদার না ফর্ম করার কারণটা কি? দেখো, হাইড্রোফোবিক পার্টটা বন্ড করার কথা ছিল কার সাথে? আমাদের ডার্টের সাথে। কিন্তু যে জলগুলোর মধ্যে এইগুলা সল্ট থাকে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রনের যে সল্টগুলো থাকে, যেটাকে আমরা হার্ড ওয়াটার বলি, ভারী জল, খড়জল বলি ইংলিশে, সরি বাংলাতে খড়জল বলি। তো এই জলগুলোর সাথে যখনই আমাদের হাইড্রোফোবিক পার্টটা গিয়ে ময়লার সাথে বন্ড করতে যায়, সে ময়লার সাথে বন্ড না করে ওই সল্টগুলোর সাথে বন্ড করে নেয় এবং সে নিচে সেটেল ডাউন হয়ে যায়। তার ফলে কি হয়, এই ফেনাগুলো আমরা দেখি না ফর্ম হতে, এই যে মাইসেল ফরমেশন হয় না, এটাই আসলে ফেনা জিনিসটা আমরা বলি। তো এই মাইসেল ফরমেশন না হওয়ার কারণে আমাদের ময়লাগুলো ইজিলি ক্লিন হয় না। ফলে কি হয়, আমাদের সোপটা বেশি পরিমাণে ইউজ করতে হয়। বিকজ সোপ does not form হবে leather easily, does not form leather easily in hard water. A larger quantity of soap is required to clean clothes effectively, leading to wastage of soap. সোপের ওয়েস্টেজও, টাকারও ওয়েস্টেজ, ঠিক আছে? তো তার জন্য এই মানে আমাদের যে মানে নর্মাল যে সোপগুলো আছে, এই সোপগুলো ইজিলি লেদার সে ফর্ম করে না। তাহলে হার্ড ওয়াটারের সোপটা ইফেক্টিভ না আমরা বলতে পারি। দ্য ইনসলিবল precipitates formed by the reaction of soap with metal ions in hard water often adhere to the fabric. This prevents proper cleaning of the clothes. তাহলে এই হলো
তার ডিমেরিটস, এই হলো তার লিমিটেশন, যার কারণে আমরা ডিটারজেন্টের বিষয়টা পড়বো। তাহলে ডিটারজেন্ট জিনিসটা কি? ডিটারজেন্ট ইজ দ্য সোডিয়াম সল্ট অফ অ্যালকাইল সালফোনিক অ্যাসিড অ্যান্ড অ্যালকাইল বেনজিন সালফোনিক অ্যাসিড দ্যাট ইজ সোডিয়াম অ্যালকাইল সালফেট অ্যান্ড সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট। ঠিক আছে, দুটো আমাদের এখানে কম্পাউন্ডের নাম লেখা আছে। একটা হলো সোডিয়াম অ্যালকাইল সালফেট, এই যে কম্পাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সোডিয়াম অ্যালকাইল সালফেট, আর এটা হলো সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট। ঠিক আছে, ওই যে রিংটা দেখতে, ওই যে আর লেখা আছে, এটা হলো ওই লং চেইন কার্বনটা। ঠিক আছে, এটা এখানে ওই C17 H35 হতে পারে, কিন্তু তার সাথে কি জিনিস এক্সট্রা আছে, অ্যালকাইল সালফেট গ্রুপটা আছে, আর এখানে অ্যালকাইল বেনজিন সালফোনেট গ্রুপটা আছে। ঠিক আছে, তো এই যে গ্রুপটা, এটা ওই প্রিভেন্ট করে, বা এটা মনে করো ইজিলি মানে এটা মানে লেদার ফর্ম করতে হেল্প করে হার্ড ওয়াটারের মধ্যে। ঠিক আছে, এটা মানে বন্ড করতে দেয় না বলতে পারো আর কি। ঠিক আছে, তো যেটা সোপ পারে না সেটা আবার ডিটারজেন্ট আমাদের হার্ড ওয়াটারের মধ্যে ইজিলি পারে। শেষ এতটাই। ঠিক আছে, ইজিলি পারে। তো ডিটারজেন্টের আবার কিছু ডিমেরিটসও আছে, এই জিনিসগুলো একটু জেনে রাখো। ডিটারজেন্ট যেরকম তোমার খুবই মানে নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স আমরা বলি। ঠিক আছে, যেই জায়গাতে সোপ একটা বায়োডিগ্রেডেবল, তো ডিটারজেন্ট মানে খুব বেশি পরিমাণে ওয়াটার বডিকে হার্ম করে, ওয়াটার বডিকে তোমার পলিউট করে দেয়, এগুলো হলো ডিটারজেন্টের আবার কিছু ডিমেরিটস। তো আমাদের সোসাইটির মধ্যে আমাদের কি করতে হবে, সোপ এবং ডিটারজেন্টটাকে ব্যালেন্স ভাবে ইউজ করতে হবে। ঠিক আছে, যাতে করে আমাদের নিজেরও কাজ হয় এবং আমাদের পরিবেশ, আমাদের এনভায়রনমেন্ট জন্য মানে মানে সেফ থাকে এবং ক্লিন থাকে আর কি। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। হয়তোবা আমাদের ইয়ের সেশনটা শুরু হতে যাবে, ওই কিউএনএ সেশনটা খুব তাড়াতাড়ি আমি কিউএনএ সেশনটাও শুরু করে দেবো তোমাদের বোর্ডসের আগে। তোমরা চ্যানেলে থাকো, ঠিক আছে, ভিডিও দেখো, এবং যে জায়গাতে সমস্যা হবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমাদের ফোন নাম্বার সব কিছু তো ডিটেলস আছে। ঠিক আছে, তোমরা ইজিলি কমেন্ট সেকশনেও বলতে পারো, এবং আগামী বছর থেকে আমরা আরও কিছু আমাদের প্ল্যানিং আছে, এই জিনিসগুলো তোমাদের সাথে ডে বাই ডে ডিসকাস করব। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। চলো।